গতকাল ওই একটা মাস্টার ক্লাস নিয়েছিলাম, আপনি কি ওটা দেখছিলেন? পরে আমি লিঙ্ক দিয়েছিলাম স্যার ফেসবুকে। আসলে আর এখনো ঢাকার বাইরে, আমি এখন একটু পরে লঞ্চে উঠবো, মনে হয় নেটওয়ার্ক পাবো না স্যার, মানে আমি অন দ্য ওয়েতে ক্লাস করতেছি স্যার। ও, ওয়াও, আচ্ছা। আম, তাহলে তো আসলে ইয়া আর কি। থ্যাংক ইউ, আপনি এখন এই ঝামেলা টামেলার মধ্যে আপনি জয়েন করছেন। আম, ঠিক আছে। আর সেটা তো অবশ্যই, সেটা তো প্রবলেম হয়, এই জন্যই তো আমি মানে সবাইকে যেটা বলি যে আপনি যদি ইউটিউবে দেখেন, আপনি যদি W3 স্কুল দেখেন বা বিভিন্ন ওয়েবসাইট দেখেন, ওখানের মধ্যে কিন্তু আহ, অনেক কিছু আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি এটা নিজে করতে যাবেন বা আপনি যখন এটা শিখতে যাবেন, ওখানে বিদঘুটে টাইপের ইকুয়েশন, বিদঘুটে টাইপের লিখা, তারপর ওখানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের, মানে ওখানে ওখানে কোনো কিছু স্ট্রাকচার্ড ওয়েতে নাই, মানে একবার এখান থেকে শুরু করছে, একবার ওখান থেকে শুরু করছে, এভাবে করতে করতেই যাচ্ছে জিনিসটা। বুঝতে পারছেন? তো দেখা যাচ্ছে যে আপনি কিন্তু কোনো স্ট্রাকচার ওয়েতে কোনো গাইডলাইন পাবেন না। আপনি জাস্ট ওই একটু মানে ছেঁড়াবেড়া ভাবে একবার এখান থেকে একটু দেখবেন, এখন ওখান থেকে একটু দেখবেন, কিন্তু ওই যে প্রপার যে স্টার্টিং থেকে একদম বেসিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থেকে শুরু করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডেটাকে বোঝা, ডেটা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টুলসগুলো ইউজ করা, কেন, কোথায়, কিভাবে আমি ডেটাগুলোকে অ্যাপ্লাই করব, ডেটাকে, ডেটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কিরকম সেটা জানা, তারপর ডেটাকে ম্যানেজমেন্ট করা, ডেটাকে ফিল্টারিং করা, ক্লিনিং করা, তারপর সেই ডেটাকে ভিজুয়ালাইজ করা, এইভাবে না প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসে। এখন আপনি যদি ওই স্টেপ বাই স্টেপ যদি করতে চান বা শিখতে চান, আপনি কিন্তু ওরকম ভাবে কোনো ভালো রিসোর্স বা ওরকম কিন্তু আপনি স্ট্রাকচার ওয়েতে কেউ আপনাকে দেখাবে না। তো আমার এখানে এই কোর্সটাতে এই যখন জিনিসটাই। প্রবলেমটা হয়ে যায় তখনই স্যার মনে করেন এই। হ্যাঁ, এটা আসলে খুব বড় ধরনের একটা প্রবলেম হয় যে আপনি আপনাকে একটা প্রবলেম দেওয়া হলো, আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট পেলেন। এখন ওই প্রবলেম স্টেটমেন্টটা আপনি এটা কিভাবে মানে ম্যাথমেটিক্যাল ওয়েতে এটাকে কনভার্ট করবেন, কিভাবে ইকুয়েশনটাকে তৈরি করবেন, তারপর আপনি ওইটাকে আপনি কি ধরনের ম্যাথোডোলজি ইউজ করবেন, কোন ধরনের মডেল ইউজ করবেন, কোন কোন মডেলটা কি কি ধরনের ডেটার জন্য অ্যাপ্লিকেবল, তারপর সেই ডেটাকে আপনি যখন অ্যানালাইসিস করবেন সেটাতে কি ধরনের অ্যানালাইসিস। আমরা তো জাস্ট শুধুমাত্র একটা শব্দই বুঝি, অ্যানালাইসিস। কারণ অ্যানালাইসিসের মধ্যে তো অনেক ধরনের বিষয় আছে। আমি যদি সিম্পলি শুধুমাত্র স্ট্যাটিস্টিক অ্যানালিসিসের কথাই বলি, তাহলে একদম বেসিক স্ট্রাকচার মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যদি আমরা শুধুমাত্র পার্টটা দেখি, আমরা সবাই কম বেশি ওই ওই অংশটুকুই জানি, হালকা কিছু ওই মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা ওই পর্যন্তই। বাট তারপরে যে আরো অনেক কিছু আছে, যাই এখানের মধ্যে টি টেস্ট আছে, হাইপোথিস টেস্টিং আছে, তারপর পি ভ্যালু আছে, F1 স্কোয়ার ভ্যালু আছে, তারপর R স্কোয়ার ভ্যালু আছে, আরো অনেক ধরনের আপনার স্ট্যাটিস্টিক্যাল মেট্রিক আছে, যে মেট্রিকগুলো দেখে আপনি একটা ডেটার পারফরমেন্স বের করতে পারবেন। একটা ডেটা সেটা কিভাবে স্কিউড অবস্থায় আছে, এটার কার্টোসিসটা কিরকম, এটার এটার ইফেক্টিভনেসটা কিরকম। তা এরকম অনেক অনেক ধরনের ফিচার আছে, আমি যেগুলো মুখে বলছি সেগুলো তো আছে, তাছাড়া আরো অনেক ধরনের জিনিস আছে। এটা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স পার্টে চলে গেলাম, আর বাকি অন্যান্য অংশ তো বাদই আছে, সেগুলো তো আর আমি মানে বলতে গেলে অনেক কথা বলা যায়। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি আমাদের এখানের মধ্যে সাথে জয়েন করেছেন শাহিন বাশার। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমি এখান থেকে শুরু করি আজকে। হুম। তো খুব বেশি সময় নেব না, আজকের জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস বা ওরিয়েন্টেশন সেরিমনিটা জাস্ট অল্প কিছু কথার মাধ্যমে শেষ করে দিব। আহ, তো আমরা শুরু করি। গ্রাড বাঙ্কার লার্নিং হাব প্রেজেন্টস মেশিন লার্নিং উইথ পাইথন। তো এইটার আজকের ওরিয়েন্টেশন ক্লাস ব্যাচ 10, 10 নম্বর ব্যাচ আমরা শুরু করব। এটা লেভেল 1, লেভেল 1টা দিয়ে আমরা শুরু করছি এইটার আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। আপনাদের সবাইকে স্বাগতম। আমি হচ্ছি নাজমুস সাকিব, আমি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডেটা সায়েন্সের এই কোর্সটার ইনস্ট্রাক্টর। সো আমরা দেখি যে আসলে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কি কি জিনিস দেখব। আমরা মূলত ডেটা সায়েন্সটা আসলে কি এই ব্যাপারটা একটু বুঝবো, আমি হালকা কথায় অল্প কথায় একটু বোঝানোর চেষ্টা করব। এটার ইম্প্যাক্ট, এটার অ্যাপ্লিকেশন, এটার ফিউচার নিয়ে একটু আলোচনা করব, এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা সায়েন্সে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কি ধরনের অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো দেখব। অ্যান্ড ফাইনালি আমাদের যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচের কিছু ফিচার, কিছু স্কেজুল এবং আরো অন্যান্য ইনফরমেশনগুলো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব।
তো ফার্স্ট অফ অল আমি একটু বলি যে আমরা এখানের মধ্যে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, মানে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ইনফরমেশনগুলো থেকে আমি একটা পাই চার্ট আমি তৈরি করেছি। এই পাই চার্টটা কিন্তু পাইথনে করা, পাইথনে এই পাই চার্টটা আমি তৈরি করেছি। এখানে যেই 4টা সেগমেন্টে ভাগ করা আছে, এটা মূলত আপনার প্রিভিয়াসলি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা আপনাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। ওই ইনফরমেশনের ওই কলামটা থেকে আমি ডেটাগুলোকে নিয়ে একটা পাই চার্ট তৈরি করেছি, যেখানে নান হচ্ছে মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নলেজ নাই বললেই চলে, এরকম হচ্ছে 30.3%। তো বিগিনার লেভেলে আছে এখানের মধ্যে, এই বিগিনার লেভেলে 42.4%। মডারেট লেভেলে দ্যাট মিনস 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, এরকম আছে 18.2%। অ্যান্ড এক্সপার্ট দ্যাট মিনস এটা যদি বলি যে 4+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, এরকম আছে 9.1%। সো এখানে কিন্তু বিভিন্ন টাইপের বিভিন্ন ডোমেইনের স্টুডেন্ট আপনারা আছেন। কেউ আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কেউ বিজনেস ব্যাকগ্রাউন্ডে, কেউ সোশ্যাল সায়েন্স বা অন্যান্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের আছেন, লয়ার আছেন এখানের মধ্যে, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ডে অনেকে আছেন, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন। তো মোটামুটি এই কোর্সটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কিনা প্রায় সব ধরনের ডোমেইনে যারা আছে তারা যেন মোটামুটি এখান থেকে একটা ভালো কিছু শিখতে পারে। তো সেই জন্য এই কোশ্চেনটা নেওয়া আর কি। এটা যদি কারো কোনো এখানের মধ্যে প্রিভিয়াস প্রোগ্রামিং নলেজ নাও থাকে, বা যদি বিগিনার বা মডারেট লেভেল থাকে, তারাও কিছু না কিছু এখান থেকে শিখতে পারবে। ওকে, সো আমি আমার একটা শর্ট ইন্ট্রো দিই। আমার নাম হচ্ছে নাজমুল সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল। সো আই হ্যাভ কমপ্লিট মাই বিএস ফ্রম রুয়েট ইন 2012, লাইক আজ থেকে আরও প্রায় 8-7 বছর আগে। অ্যান্ড আই হ্যাভ কমপ্লিট মাই মাস্টার্স ফ্রম ইউএসএ। আমি দেশে আসি 2019-এ। And after that I joined in a university, in a private university in Chittagong, University of Creative Technology Chittagong. আমি ওখানে মধ্যে লেকচার হিসেবে জয়েন করি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। সো ফোর্থ এখন কোভিডের কারণে ঢাকাতেই আমি এখন ক্লাস নিচ্ছি, এবং এখন আমি মোটামুটি ওখান থেকে ওটার ক্লাস নিই, বাট তার থেকে আসলে আমি আমার নিজের রিসার্চের কাজটা আসলে বেশি করি। আমি ওস্তাদ নামে একটা প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে আমি অনলাইনে ক্লাস নিয়েছি মেশিন লার্নিং নিয়ে, ডেটা সায়েন্স নিয়ে 5টা ব্যাচ কমপ্লিট করেছিলাম। এবং তারপর ইন্টারেক্টিভ কেয়ার্সে আমার একটা অনলাইনে রেকর্ডেড ক্লাস আছে। ইন্টারেক্টিভ কেয়ার্স এদের ওয়েবসাইটটা বা এদের প্ল্যাটফর্মটা হচ্ছে কাইন্ড অফ ইউডেমি বা কোর্সেরার মতন, যেখানে যে বিভিন্ন কোর্সের ভিডিও রেকর্ড করা থাকে, আপনি ওগুলা কোর্স কিনে ওই কোর্সটা করতে পারেন। সো এখানে আমার একটা বেসিক ডেটা সায়েন্স উইথ পাইথনের একটা কোর্স আছে, যদিও ওটা ইন্ট্রোডাক্টরি লেভেলের। বর্তমানে আমি কমপ্লিটলি গ্র্যাড বাংকারে টাইম দিচ্ছি, গ্র্যাড বাংকারে আমি এখানে মূলত ক্লাসগুলো নিচ্ছি। আর আমি ইউএসএ যাওয়ার আগে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ হিসেবে। আমি উত্তরাত থাকি, টঙ্গীর পাশে, উত্তরাতেই আর কি, টঙ্গী থাকি আসলে উত্তরার পাশে, বেশিরভাগ সময় আমি উত্তরাতেই সময় কাটাই। আর আমার মাস্টার্স এবং আমি মাস্টার্স শেষ করেছি আপনার মেশিন লার্নিং মডেল এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে, এবং সামনে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি পিএইচডিতে যাব। সো আচ্ছা, আমরা অনেকে আইডি ইউজ করি, বাট ডেটা সায়েন্সের জন্য দেখে অ্যানাকোন্ডা পাইথন ইউজ করে, আপনি তো স্পাইডার ইউজ করেন, এই কজটা কেন কাইন্ডলি যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, আমি এইটা আসবো, এই কোশ্চেনের আনসারটা এই স্লাইডের মধ্যে একটা জায়গায় আছে, আমি সেটা খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করবো, সো ডোন্ট ওয়ারি। তো রিসার্চ ইন্টারেস্টের কথা বলছিলাম যে আমি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যালগোরিদম এবং সিস্টেম ডাইনামিক্স নিয়ে কাজ করি। সো আমি এনথুসিয়াস্টিক, অনেস্ট এবং ফানি, এবং প্রচুর বই পড়ি এবং প্রচুর ট্রাভেল করি। আমার ফেসবুক প্রোফাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি মাসে 1-2 বার ঘোরাঘুরি করি, প্রচুর ঘোরাঘুরি করি আমি। এবং আমি মুভি এবং সিরিজ ফ্রিক, একবার দেখা বসলে কোনো একটা সিরিজ বিঞ্জ ওয়াচ করে ছাড়ি আর কি, এর মাঝখানে কোনো কিছু করতে ইচ্ছা হয় না। তো যাই হোক, আমরা আসি আমাদের মূল আলোচনায়। আর্লিয়ার একটা ডিসকাশন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স বলে মানুষজন মুখে ফেনা তুলে ফেলতেছে, কি আছে এখানের মধ্যে, বিষয়টা কি? ডেটা সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, দ্যাট মিনস এখানের মধ্যে বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ এখানের মধ্যে আসতে পারে, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ এখানের মধ্যে নলেজ গ্যাদার করতে পারে। এটা এমন একটা ফিল্ড যেখানে আমরা বিভিন্ন সায়েন্টিফিক মেথডস, খেয়াল করে দেখেন, ফার্স্ট টার্মটা হচ্ছে সায়েন্টিফিক মেথডস, প্রসেস, অ্যালগোরিদমস এবং
সিস্টেম নিয়ে কাজ করি টু এক্সট্রাক্ট নলেজ অ্যান্ড ইনসাইটস ফ্রম নয়েজি স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড ডেটা। তো ডেটা বিভিন্ন ধরনের হয়, ডেটা নয়েজি হয়, ডেটা স্ট্রাকচার্ড হয়, ডেটা আনস্ট্রাকচার্ড হয়। এখান থেকে আমরা নলেজকে গ্যাদার করি, ইনসাইটকে গ্যাদার করি এবং ওখান থেকে আমরা ডিসিশন মেক করি। এই কাজটা করতে গিয়ে আমরা সায়েন্টিফিক মেথডসকে ইউজ করি, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথডস। এটা আপনার ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক মেথড, নন ইঞ্জিনিয়ারিং সায়েন্সের, অথবা আপনি যদি বলেন যে বিজনেস রিলেটেড যে ধরনের ম্যাথোডলজি আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং এগুলো আমরা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তাকে আমরা পাস করি বা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে তাকে আমরা ইমপ্লিমেন্টেশন করি। এবং তার সাথে আমরা এই কাজটা করতে গিয়ে বিভিন্ন অ্যালগোরিদম জেনারেট করি। অ্যালগোরিদম, হোয়াট ইজ অ্যালগোরিদম? অ্যালগোরিদম ইজ নাথিং বাট দ্য ম্যাথমেটিক্যাল ভার্সন অফ এন ম্যাথোডলজি। আপনি যদি একটা ম্যাথোডলজি চিন্তা করেন যে একটা থিওরিটিক্যাল ভাবে একটা ম্যাথড, সেই ম্যাথডটাকে আপনি যখন বিভিন্ন ধরনের ফ্যাক্টর, বিভিন্ন প্যারামিটার দিয়ে, আপনি যেন আলফা, বিটা, গামা, তারপর এ বি সি, হাবিজাবি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, আরও কত কিছু আছে, এগুলো দিয়ে যখন আপনি ইকুয়েশন জেনারেট করবেন এবং ওখান থেকে একটা অবজেক্টিভ ফাংশন তৈরি করবেন, লাইক আপনি কোনো কিছু ম্যাক্সিমাইজ করতে যাচ্ছেন, কোনো কিছু মিনিমাইজ করতে যাচ্ছেন, বা কোনো একটা অ্যাভারেজ বা কাছাকাছি ভ্যালু আপনি বের করতে যাচ্ছেন, একটা অপটিমাইজেশনের কাজ করতে যাচ্ছেন, তখন সেক্ষেত্রে আমরা এগুলোকে যখন একটা ইকুয়েশনের মাধ্যমে তৈরি করি, অনেকগুলো ইকুয়েশন দিয়ে যখন আমরা ফাইনালি কোনো একটা আউটকাম বের করার চেষ্টা করি, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলি অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা আমি ইউজ করছি। এবং এটা কি, এবং আরেকটা জিনিস কি লাগবে, সিস্টেম। মানে আমি একটা সিস্টেম বা একটা প্রসেস, তার ভিতরে আমি এই সকল সায়েন্টিফিক মেথডকে অ্যালগোরিদমে কনভার্ট করে ডেটাকে ইউজ করে একটা ডিসিশন মেক করব এবং এখান থেকে বিভিন্ন নলেজকে আমি গ্যাদার করব। এই পুরো কাজটা, পুরো বিষয়টাকে আমরা বলি ডেটা সায়েন্স। তো ডেটা সায়েন্স, এটাকে ইন এ সেন্স আমরা বলতে পারি একটা হিউজ একটা ডোমেইন, একটা বিশাল বড় এরিয়া। এটা এতই বড় এরিয়া যে এটাকে যদি আমরা 4 বছরে 8 সেমিস্টারের একটা আন্ডারগ্রেডের কোর্স হিসেবে যদি চিন্তা করি, তাতে আসলে এটা কভার করা যাবে না। মানে এটা এতটাই বিশাল। এবং ডেটা সায়েন্সের ভিতরে আরও অনেক ধরনের জিনিস আছে। যেমন ডেটা সায়েন্সটাকে যদি আমি এরকমভাবে বিভিন্ন ধরনের ডোমেইনে যদি ভাগ করি, তাহলে দেখব যে এগুলোর ভিতরে আরও সাব ডোমেইন আছে। যেমন এআই, তারপর ডিপ লার্নিং, তারপর আপনি যদি বলেন যে এখানের মধ্যে ওই ডেটা মাইনিং, আরও অনেক ধরনের কমপ্লেক্স অ্যালগোরিদম, কমপ্লেক্স কনসেপ্ট আছে। এই সব কিছু আমার এই ডিএস এর আন্ডারে। আরেকটা জিনিস আছে খুবই কমন, এদের মধ্যে সবচেয়ে কমন জিনিস, সেটা হচ্ছে স্ট্যাট। সো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের ব্যাপারটা অনেকে ইগনোর করে যায়, বাট যারা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স নিয়ে কাজ করে, আমি বা আমার মতো যারা এগুলো নিয়ে কাজ করে, তাদের কাছে স্ট্যাট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ডেটা সায়েন্স বলতে গেলে এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আমি স্ট্যাটিস্টিক্স যখন আমি অ্যাপ্লাই করব, তখন আসলে আমি এটাকে বলবো যে আমি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করছি। এটা অনেকেই জানে না, অনেকেই এটা বুঝতে পারে না, বাট দ্যাটস ট্রু যে ডেটা সায়েন্স ইজ নাথিং বাট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। আমি এই স্ট্যাটিস্টিক্স যারা ভালো, তাদের জন্য ডেটা সায়েন্স খুবই সহজ, খুবই বিষয়টা এনজয়েবল। আর ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে গেলে আপনাকে সবার আগে স্ট্যাটিস্টিক্সে ভালো নলেজ রাখতেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, ডেটা সায়েন্স ইজ রিলেটেড টু ডেটা মাইনিং, মেশিন লার্নিং অ্যান্ড বিগ ডেটা। তো আমরা যদি কিছু একটা টেবিল দেখি, লাইক এটা একটা বক্স, দেখেন এখানের মধ্যে শুরুতে ইয়েস নো ইয়েস ইয়েস নো ইয়েস কিছু ওয়ার্ড দেওয়া আছে। আবার তারপর দেখতে পাচ্ছি এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, লাইক 40%, 75, 81, 54, 67, দিজ আর সাম পার্সেন্টেজেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই পার্সেন্টেজগুলোর সাথে আবার দেখতে পাচ্ছি নিচে কিছু 6 ডিজিটের ভ্যালু আছে, আবার নিচে আছে কিছু 4 ডিজিটের ভ্যালু। এই সকল ভ্যালুগুলো আছে। এখন এগুলো আসলে কিসের ভ্যালু, কার ভ্যালু, কোত্থেকে আসছে, আমরা কিচ্ছু জানি না। যখন এগুলো এইভাবে থাকে, তখন আমরা এটাকে বলি আনস্ট্রাকচার্ড ডেটা, বা সংক্ষেপে বলি ডেটা। এখন যদি আমি পরে ডান পাশে একটা টেবিলের দিকে তাকাই, তাহলে দেখেন এটা আমাদের ঢাকা, বাংলাদেশের কিছু ডিভিশনের নাম দেওয়া আছে, ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট এন্ড খুলনা। এবং এই সকল জায়গায় লেটস সে আমাদের কোভিড বাংলাদেশে আসার পরে এদের বিভিন্ন জায়গায় কোভিডের ভ্যাকসিন পাঠানো হয়েছে, কোথাও পাঠানো হয়েছে, কোথাও পাঠানো হয় নাই, একটা সার্টেন ডের একটা নির্দিষ্ট দিন বা একটা মাসের হিসাব করা হয়েছে। এবং ওইখানে ওই সময়টার মধ্যে অ্যাফেক্টেড রেট কত, সেটার পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে। একটু খেয়াল করে দেখেন, এখানে যে ভ্যাকসিন বললাম, ইয়েস নো ইয়েস নো ইয়েস ইয়েস, এটা কিন্তু এই ভ্যালুগুলোই কিন্তু এখানে আসছে।
তারপরে অ্যাফেক্টেড রেট যে পার্সেন্টেজ ভ্যালু, এই বাম পাশে যে পার্সেন্টেজ ভ্যালুগুলো আমরা দেখেছিলাম, এইটা আসলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা অ্যাফেক্টেড রেট। অ্যান্ড দেন 6 ডিজিটের যে সকল ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এইটা একটা পসিবল নাম্বার অফ পপুলেশন। অ্যান্ড 4 ডিজিট যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি নাম্বার অফ ডক্টরস। এখন খেয়াল করে দেখেন বাম পাশের অংশটাকে ছিল ডেটা, অর্থাৎ এটা আনস্ট্রাকচার্ড ওয়েতে, আমরা বলতে পারি না এটা কোথায় কিভাবে কোত্থেকে আসছে। বাট যখন আমরা ডান পাশের দিকে তাকাই একটা টেবিল, আমরা যদি এটাকে বলি একটা টেবুলার ফরম্যাট, ওকে, টেবুলার ফরম্যাটে যখন আমি এটাকে সাজাবো দেন ইট বিকামস ইনফরমেশন, তখন এটা হয়ে যায় ইনফরমেশন। এখন কিন্তু আমি এই ইনফরমেশনটা থেকে একটা ইনসাইট পাচ্ছি, একটা নলেজ পাচ্ছি, আমি বুঝতে পারছি যে ডিভিশনে কোথায় কত পার্সেন্ট এফেক্টেড রেট পাঠানো হয়েছে কি হয় না, পপুলেশন কত, ডক্টরস কতজন আছে। ইভেন আমি এখান থেকে আরও কিছু ডেটাকে বিভিন্ন ক্যালকুলেশন করে চাইলে আমি ডান পাশে আরও কয়েকটা কলাম বের করতে পারি, লাইক কত পার্সেন্ট ফাইনালি ভ্যাকসিন পাইছে, বা কত পার্সেন্ট মানুষ এখান থেকে আসলে পরবর্তীতে কোভিড নেগেটিভ হয়েছে, বা কতজন ডক্টর এখানে অ্যাফেক্টেড হয়েছে। আরও কিছু ডেটা আমরা এখানের মধ্যে ইনপুট দিয়ে আমরা আরও ইনফরমেশনের আমাদের ঘরগুলোকে আরও বাড়াতে পারি, কলামগুলোকে বাড়াতে পারি। সো যখন আমরা এই সকল কাজগুলোকে ইনফরমেশনে কনভার্ট করি, ডেটাগুলোকে ইনফরমেশনে কনভার্ট করে আমরা আমাদের একটা ইনসাইট পাই, একটা নলেজ পাই, এবং বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য একটা সুন্দর একটা প্রেজেন্টেবল একটা ডেটা পাই বা ইনফরমেশন পাই। সেই পুরো কাজটাকে যখন আমরা সাজিয়ে একটা মানে একটা ডিসিশন মেক করার চেষ্টা করি, সেখান থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে সেটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি ইন ফিউচারে, তখন আমরা বলতে পারি যে পুরো প্রসেসটা হচ্ছে একটা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা কি? জি স্যার। এখন যদি আমরা একটা পরের ফিগারটা দেখি, এখানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু ভ্যালু দেওয়া আছে 0, 2, 4, 6, 8, 10, 12, 14। দিজ আর দ্য ফাংশন অফ এ হোম এজ, অর্থাৎ একটা মানে ছোট যে সকল বিল্ডিংগুলো আছে, বাড়িগুলো আছে, তাদের এজ বয়স 0 থেকে 14 পর্যন্ত আছে। এবং ওয়াই অ্যাক্সিস বরাবর পপুলেশন দেওয়া আছে, এরিয়া পপুলেশন, লাইক এখানের মধ্যে 10, 0, 10, 100 এরকম মিলিয়নে দেওয়া আছে, ওকে। আর ডান পাশে হচ্ছে আরেকটা এখানে ভ্যালু, আরেকটা ফিগার আমরা এখানে ফিগারের পোর্শন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে রেড, উপরের দিকে হচ্ছে গ্রিন। সো উপর থেকে নিচের দিকে যদি তুমি চাই তাহলে দেখতে পাচ্ছি যে এটার ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে। তো আমরা যখন একটু ডান দিকে তাকাই, মানে আমাদের মূল ফিগারটা তাকাই, এখানে আমরা অনেকগুলো ডট দেখতে পাচ্ছি, একদম জাম্বেলড ওয়েতে আছে। এবং সেখানে একটু ভালো করে খেয়াল করে দেখি যে এখানে রেড এরিয়া আছে, এই এরিয়াটা হচ্ছে হালকা ইয়েলোইশ টাইপের, এবং এই এরিয়াটা হচ্ছে একটু গ্রিন টাইপের। দ্যাট মিনস আমরা এখান থেকে ওই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করি, যত ধীরে ধীরে একটা বিল্ডিং এর বয়স বাড়ে তখন এটার ভ্যালুটা বাড়ে, গ্রিন কালার, দ্যাট মিনস এটার ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে। এটা কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া করতে পারি, আমরা এখান থেকে একটা ইনফরমেশন এখান থেকে পাচ্ছি। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেন্সিটিটা কমে যাচ্ছে। ডেন্সিটি কমা মানে হচ্ছে নতুন বিল্ডিংয়ে সবাই করতে চায়, মানুষজন সবাই নতুন বিল্ডিং ইউজ করতে চায়। আবার যখন বিল্ডিংটা পুরাতন হয়ে যায় তখন এখানের মধ্যে এরিয়ার যে পপুলেশন ডেন্সিটি, সেই পপুলেশন ডেন্সিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন যদি আমার কাছে শুধুমাত্র এক্স এক্সিস মানে শুধুমাত্র হোম এজ এবং এরিয়া পপুলেশন এই দুইটা কলাম যদি দেওয়া থাকে, তখন আমি যদি এই ফিগারটা না ড্র করতে পারতাম তাহলে কি আমি এই ইনফরমেশনটা আমি বের করতে পারতাম, এক্সট্রাক্ট করতে পারতাম, আইডিয়া করতে পারতাম না। কিন্তু দ্যাট মিনস ডেটাকে ভিজুয়ালাইজ করাটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারলে আমি ইনিশিয়াল অবস্থায় বেশ কিছু ইনফরমেশন পাবো, বেশ কিছু তথ্য এখান থেকে পাবো, এবং এই তথ্যকে কাজে লাগিয়ে আমি আমার ফার্দার অ্যানালাইসিস জন্য ইউজ করতে পারবো। দেখেন ডান দিকে একটা আছে যে ভ্যালু 1 এবং ভ্যালু 2, সার্টেন কোন একটা ভ্যালু তাদের কম্পারিজন দেখানো আছে, এবং দুইটা কালার কোড দেওয়া আছে। ব্লুটা হচ্ছে ভ্যালু 1, এই যে এখানে ব্লু কালার ভ্যালু 1, অ্যান্ড গ্রিন কালার দ্যাট মিনস ভ্যালু 2। এবং এখানে এক্স এক্সিস বরাবর কিছু ভ্যালু ভেরিয়েবল দেওয়া আছে, 0.2, 0.4, 0.6 এরভাবে 1 পর্যন্ত। অ্যান্ড ওয়াই এক্সিস বরাবর কিছু অ্যালফাবেট দেওয়া আছে অ্যাজ ফর গ্রুপ হিসেবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডেটাটা এখানের মধ্যে শো করতেছে, এখানে গ্রিন, ব্লু এবং গ্রিনের মাঝখানে একটা বড় গ্যাপ আছে। আবার এই গ্যাপটা হচ্ছে কম, এই গ্যাপটা খুবই কম, আবার এই গ্যাপটা অনেক বেশি। এখানে কিন্তু মাল্টিপল টাইপের ইনফরমেশন আমরা পাচ্ছি। প্রথমত ইনফরমেশন পাচ্ছি যে ভ্যালু 1 এবং ভ্যালু 2 এর মধ্যে এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলা
নিচের দিকে একটু বেশি আছে বাট মাঝখানের দিকে কমে গেছে, আবার এদিকে গ্যাপটা বেড়ে গেছে। এটা এক ধরনের ইনফরমেশন আমি পেলাম। আবার এই যে রেঞ্জ দেখতে পাচ্ছি, সেই রেঞ্জটা ধরেন আমি যদি মাঝামাঝি মিড পয়েন্ট ধরি 0.5 দিকে একটা নির্দিষ্ট সার্টেন পার্সেন্টেজ ডেটা আছে, 0.5 উপরে তার থেকে বেশি পোর্শনে ডেটা আছে। আমরা এটাকে 40% এবং 60% দুইটা ভাগে ভাগ করতে পারি, জাস্ট ইন কেস আমি বলছি। আরেকটা জিনিস আমি চিন্তা করতে পারি যে এইটা লিনিয়ারলি বাড়তেছে, একটা লিনিয়ার ওয়েতে বাড়তেছে। তাহলে খেয়াল করে দেখেন যে এখানে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছি একটা গ্রাফ থেকে। সো যখন আমরা আমাদের এই ডেটাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরনের টেকনিক দিয়ে এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, তখন ভিজুয়ালাইজ করার পর এখান থেকে আমরা অনেক ধরনের ইনফরমেশন কিন্তু পাবো, অনেক ধরনের তথ্য পাবো। আই থিঙ্ক আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন ডেটা ভিজুয়ালাইজেশনের গুরুত্বটা কতটুকু, যে একটা ডেটাকে ভিজুয়ালাইজ করলে আমরা এখান থেকে কতভাবে এই জিনিসগুলোকে বের করতে পারি। আমি যদি আরো কিছু এক্সাম্পল ধরি, যেমন এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা বাবল প্লট। আপনারা বাবল প্লট এটাকে দেখছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে বাবল প্লট। আর এই প্লটটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আপনার একটা নন লিনিয়ার প্লট। এটা উঠতেছে আবার কমতেছে, উঠতেছে আবার কমতেছে। তো লেটস সে আমি যদি বাম পাশের দিকে তাকাই, এখানে 4টা কালার কোড দেওয়া আছে। এশিয়া এন্ড অস্ট্রেলিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা হচ্ছে গ্রিন কালারের, ইয়েলো কালার হচ্ছে ইউরোপ। সো এখানে মূলত লাইফ এক্সপেক্টেন্সিটা দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, লাইফ এক্সপেক্টেন্সি, আর এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে জিডিপি পার ক্যাপিটা। সো আমরা দেখতে পাচ্ছি যত জিডিপি বাড়তেছে তত তাদের এখানের মধ্যে বাবলটা বড় হচ্ছে, তাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে। এবং একই সাথে কালার কোড দেখে বুঝতে পারছি যে কোন এলাকার মানুষের লাইফ এক্সপেক্টেন্সিটা আসলে বাড়ছে। কয়েকটা জিনিস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার নিচের দিকে যে কালারটা দেখতে পাচ্ছি, সেই কালারটা দেখে আমরা বুঝতে পারছি যে আফ্রিকার এলাকার মানুষের জিডিপি কম, লাইফ এক্সপেক্টেন্সি 60 to 70-র মধ্যে। আবার এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু কিছু আছে সাউথ আফ্রিকা, এদের জিডিপিটা বেশি বাট লাইফ এক্সপেক্টেন্সিটা ওই অন্য কান্ট্রি থেকে কম, অস্ট্রেলিয়া এবং এশিয়া থেকে কম। সেম এই যদি আমি এটাকে এক্স এক্সিস বরাবর এই ভ্যালুটা বলি, যে এই লম্বালম্বি বরাবর সাউথ আফ্রিকাও পড়তেছে, এখানে কিছু কান্ট্রিও পড়তেছে। বাট যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করি, তখন দেখলাম যে এই কালারটা, দ্যাট মিনস অস্ট্রেলিয়া এশিয়ার কালারের যে কোডটা এখানে দেখতে পাচ্ছি, এখানে তাদের লাইফ এক্সপেক্টেন্সিটা বেশি। সো অনেক কিছু কিন্তু আমি এখান থেকে অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যানালাইসিস আমি পরে করবো, অ্যানালাইসিস করতে গেলে আরো অনেক কিছু পাবো, বাট ইনিশিয়ালি কিন্তু আমি অনেক জিনিস পেয়ে যাচ্ছি। ডান দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে কোভিডের কারণে হসপিটালাইজড হয়েছে। তো হসপিটালাইজ হওয়ার ফলে পার উইকলি রেট দেখতে পাচ্ছি যে পার 1 লাখ পপুলেশনে কতজন মানুষ, এখানে একটা ওয়াই এক্সিস বরাবর ভ্যালু দেওয়া আছে, আর এক্স এক্সিস বরাবর দেখেন টাইম দেওয়া আছে, একটা মাসের হিসাব দেওয়া আছে। সো দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসে মোটামুটি বেশ পিক টাইম গেছে, জুন মাসে কমে গেছে, জুলাই মাসে একটু বাড়ে আবার কমে গেছে, সেপ্টেম্বর পর থেকে বেশ বড় ধরনের একটা রাইজ হয়েছে, নভেম্বরে পিক। তাহলে আমি যদি আপনাকে যদি শুধুমাত্র কিছু ভ্যালু দিয়ে দিত, এই এক্স এক্স ওয়াই এক্সের ভ্যালু দিয়ে দিত জাস্ট এক্সেলের মধ্যে, আপনি কি বুঝতে পারতেন না। বাট যখন আমরা এটাকে এরকম বিভিন্ন কালার কোড দিয়ে আমরা এটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। আমরা বলতে পারছি যে ওকে ফাইন, সেপ্টেম্বর থেকে যেহেতু বাড়তেছে, সো আমাদেরকে এই এরিয়ার মধ্যে বিটুইন অগাস্ট টু অক্টোবর আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে, যাতে কিনা এটা এত হাই না হয় পরের বছর। সো তার জন্য কিন্তু আমার নেসেসারি কিছু স্টেপ নিতে হচ্ছে। এই যে স্টেপ যে নিব, কখন নিব, কবে নিব, তার জন্য যে ডিসিশনটা বা তার জন্য যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটি কিন্তু আমি আগে নিতে পারতাম না। ডেটাকে ভিজুয়ালাইজ করার পরে কিন্তু আমি এখান থেকে একটা আইডিয়া করতে পারছি যে হ্যাঁ আমার কখন কোন কাজটা করা উচিত। সো এটার গুরুত্বটা আসলে অপরিসীম, মানে বলে শেষ করা যাবে না। অ্যানালাইসিস তো আমি পরের কথা, এটা তো আমি বাদই দিলাম, অ্যানালাইসিস ছাড়াই আমরা অনেক কিছু এখানের মধ্যে বুঝতে পারছি। সো তাহলে আমরা ডেফিনেশন হিসেবে কি বলি? ডেফিনেশন হচ্ছে এরকম, ডেটা সায়েন্সের ডেফিনেশনটা এরকম আমরা বলি, দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট। আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। দ্যাট মিনস এক্সপ্লিসিট প্রোগ্রামিং হচ্ছে যে এক্সট্রা প্রোগ্রামিং এর যে বিভিন্ন বারিকি আছে, মানে প্রচুর লাইন অফ কোডস লিখে যে সকল প্রোগ্রামিং করতে হয়, ওইখান থেকে একটু ডেভিয়েশন হয়ে খুব ইজিলি কিছু ফাংশনস, লাইব্রেরি এবং মডিউলকে ইউজ করে আমি একটা সিস্টেম বা একটা মেশিনকে ইন্টেলিজেন্ট করতে পারি। এই পুরো ইন্টেলিজেন্ট করার আর্টটাকে আমরা বলি ডেটা সায়েন্স, যেখানে ডেটা সায়েন্স হচ্ছে সেই ফিল্ড
এখানে তিনটা জিনিস আমরা কাজ করি। এখানে আমরা অ্যালগোরিদম দিয়ে আমরা আমি হচ্ছে একটা সিস্টেমকে অ্যালগোরিদম দিয়ে শিখাই। যেমন ধরেন আমি যদি বলি আপনার বাসায় একটা বাচ্চা ছেলে আছে, ঠিক আছে, ছোট বাচ্চা আছে, স্কুলে ভর্তি হয়েছে মাত্র, নতুন ক্লাস 1 বা 2-তে পড়ে। এখন আপনি তাকে শেখাচ্ছেন, ধরেন নার্সারিতে পড়ে, আপনি শেখাচ্ছেন যে বাবা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এভাবে আপনি জেড পর্যন্ত শেখালেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শেখালেন, আপনি তাকে শেখাচ্ছেন। শেখানোর পরে রাতের বেলা তাকে জিজ্ঞেস করলেন, বলো তো বাবা এটা কি? বললো সি। বললো বাবা এটা কি? বললো এম। বললো বাবা এটা কি? বললো জেড। না না, এটা তো জেড না, এটা তো এল, জেড তো হচ্ছে এরকম। এই যে আপনি তাকে যখন টেস্ট করতেছেন, তখন কি আপনি তাকে এই 24টা অ্যালফাবেট থেকে 10টা অ্যালফাবেট জিজ্ঞেস করলেন, সে ধরেন আপনাকে 8টা অ্যালফাবেটের আনসার কারেক্ট করলো। দ্যাট মিনস আমি বলতে পারি যে এই ছেলেটা যে সকাল থেকে শিখছে, তার শেখার একটা অ্যাকুরেসি হচ্ছে 80%। এখন এটা আপনি তাকে ঘরেই বসাচ্ছেন, আপনি নিজেই তাকে শিখেছেন, আপনি নিজেই তাকে টেস্ট করেছেন। এবার তাকে স্কুলে পাঠালেন। স্কুলে যখন সে গেল, তখন সেখানে নতুন একটা এনভায়রনমেন্ট পেলো, ওখানে নতুন একজন পার্সন, টিচার তাকে জিজ্ঞেস করতেছে। তাকে তখন সিমিলারলি 10টা কোশ্চেন জিজ্ঞেস করলো, 10টা লেটার তাকে পরিচয় করাতে বললো যে এটা কি, এটা কি বলতে। এখন লেটসে ধরলাম যে সে 6টা আনসার করতে পারলো। দ্যাট মিনস এক্সামে তার এফিসিয়েন্সি হচ্ছে 60%, বাট ক্লাসের পার্সেন্টেজ হচ্ছে, পারফরমেন্স পার্সেন্টেজ হচ্ছে 60%। এটাকে যদি আমরা বলি যে প্রথমে আমি বাচ্চাকে ট্রেন করাইছি, তারপর তাকে আমি টেস্ট করাইছি, এবং তারপর আমি তাকে নতুন ডেটা দিয়ে ডেপ্লয় করাইছি। অর্থাৎ ডেটা সায়েন্সে মেশিনকে শেখানোর যে কাজটা, মানে মেশিন লার্নিংয়ের যে কাজটা, সেটাকে না আমি প্রথমে কিছু টাস্ক তাকে দিই, কিছু অ্যালগোরিদম তাকে বুঝাই, বলি যে দেখো এটা হচ্ছে রিগ্রেশনের মডেল, এটাকে এইভাবে আমরা ডিল করব, তুমি এটা শিখে রাখো। মেশিনকে আমি দেখাই দিলাম, সেটা ক্লাসিফিকেশন হতে পারে, রিগ্রেশন হতে পারে, এবং তাকে আমি ডেটা দিয়ে তার পারফরমেন্সটাকে মেজার করব, এবং এই মডেলের পারফরমেন্সটাকে আস্তে আস্তে ডেভেলপ করব উইথ সাম এক্সপিরিয়েন্স ই ডেল্টা বা এক্সপিরিয়েন্স ফ্যাক্টর দিয়ে, বিভিন্ন ফ্যাক্টর দিয়ে তাকে আমি টেস্ট করে মডেলটাকে আরো রোবাস্ট করার চেষ্টা করব, মডেলটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করব উইথ সাম ভেরিয়াস ডেটা সেট দিয়ে, রিয়েল লাইফ ডেটা সেট দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে যে ডেটা সায়েন্সটা হচ্ছে আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি কিছু অ্যালগোরিদম দিয়ে এবং ডেটা দিয়ে, যাতে সে পরবর্তীতে তাকে যখন নতুন কোনো ডেটা ফিড করা হবে, তাকে খাওয়ানো হবে, সেই জন্য আমাকে ঠিক আউটকামটা দেয়, কারেক্ট প্রেডিকশন দেয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সিম্পলি আমি এটা কি যদি বলি ডেটা সায়েন্সটা কি, এটা হচ্ছে তার ডেফিনেশন। আসলে কি এটা কি ডেটাকে প্রেডিক্ট করা বোঝাচ্ছে এটাকে? হ্যাঁ, এটা কিভাবে প্রেডিক্ট হবে বা কিভাবে এটা হ্যাঁ, আপনি ওই কোনো একটা প্যারামিটার বা একটা ভেরিয়েবলকে যদি প্রেডিক্ট করতে চান, তখনও কিন্তু আপনি এখানের মধ্যে মেশিনকে শেখাচ্ছেন যে এই ধরনের ডেটা থাকলে তুমি এইরকম অ্যালগোরিদমে এইরকম আউটকাম দিবা। তাহলে তাকে যখন আমরা শেখানোর পরে একটা নতুন ধরনের ভ্যালু দিয়ে তাকে দেখাবো যে তুমি দেখো তো এটার আনসারটা কি হবে, সে আমাকে আনসার বলবে। ধরুন আমি তাকে বললাম 10টা আনসার বের করতে, সে আমাকে কারেক্টলি 7টা আনসার বের করলো, আমি বলবো যে তার অ্যাকুরেসি 70%। জি ভাই, বুঝতে পারছি। তো এখন আমরা দেখি যে এটাকে একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করি। আমি তারপর একটু শর্ট করে বলবো যে ডেটা সায়েন্সটাকে আমরা যদি অনেকগুলো ডোমেইনে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল মেথডস, সায়েন্টিফিক মেথডস, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, আরও ব্লা ব্লা অনেক কিছু। ধরুন আমি স্ট্যাটিস্টিক্যাল মেথড নিয়ে যদি বলি, স্ট্যাটিস্টিক্স যেহেতু এখানে একটা বড় একটা ভূমিকা পালন করছে, সো স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ে আমি কী কী জিনিস পাই? আমি এখানের মধ্যে রিগ্রেশন পাই, আমি এখানের মধ্যে ক্লাসিফিকেশন মডেল পাই, আমি এখানের মধ্যে প্রেডিক্টিভ মডেল পাই, তারপর আমি এখানের মধ্যে ধরেন হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন পাই, এছাড়া আমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশনগুলো করতে পারি। এবং এই সবগুলো কাজ করতে গেলে কিন্তু আমাকে ডেটা সায়েন্সটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, ডেটা সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমি এটাকে ডিল করতে পারি, ডেটাকে নিয়ে এই সকল অ্যানালাইসিসগুলো করা এবং সেখান থেকে আউটকাম বের করা, রেজাল্টকে নিয়ে আসা, আমার প্রবলেম স্টেটমেন্টটাকে সলভ করা। সায়েন্টিফিক মেথডস বলতে কি বোঝায়? সায়েন্টিফিক মেথডস আমরা অনেক ধরনের মেথডস বলতে পারি। যদি বলি যে ধরেন আপনাকে ডেটাকে মডেল করা, ঠিক আছে, তারপর হচ্ছে ডেটাকে অ্যানালাইসিস করা,
তারপর প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, বা ধরেন মন্টে কার্লো সিমুলেশন, বা ধরেন বায়াসিয়ান নেটওয়ার্ক মডেল, বা ধরেন আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল। তারপরে হচ্ছে আপনি যদি বলি যে মানে পিওর সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো আছে সেগুলোকে আমরা মডেল করতে পারি, সেগুলোকে আমরা এই ডাটা ইনপুট দিয়ে কাজ করতে পারি। বা ধরেন এআই এর ক্ষেত্রে হতে পারে, রোবোটিক্সের ক্ষেত্রে হতে পারে। আবার এক্ষেত্রে আমি বলতে পারি যে সায়েন্টিফিক মেথড শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে হবে তা কিন্তু না, আপনি এখানের মধ্যে ধরেন লর বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে পারেন, আপনি ফাইন্যান্সের ডেটা নিয়ে কাজ করতে পারেন, আপনি ব্যাংকিং ডেটা নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ডিসক্রিট ইভেন্ট সিমুলেশন করতে পারেন। তারপর আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারেন। প্রচুর অ্যাপ্লিকেশন আছে সায়েন্টিফিক মেথড নিয়ে বলতে গেলে। এগুলোকে আমরা যখন বিভিন্ন মডেলগুলোকে যখন ডেভেলপ করব বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে, ইকুয়েশন দিয়ে, তখন ওটার মধ্যে আমরা ডেটাকে ইনপুট দিয়ে আমরা আমাদের যে রিকোয়ার্ড আউটকাম সেটা আমরা কিন্তু বের করতে পারি। বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি বলি, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় একটা এক্সাম্পল। ফেসবুক মার্কেট প্লেস, ওকে, ফেসবুক মার্কেট প্লেসে কি হয় যে এখানের মধ্যে ডেডিকেটেড ভাবে পার্সোনালাইজ মার্কেটিং করা হয়। আমার কাছে আমি একটা জিনিস গুগলে সার্চ করলাম, ধরেন আমি এখানে সার্চ করলাম গিটার শিখবো, গিটার লার্নিং এর জন্য কিছু ভিডিও সার্চ করলাম। কিছুক্ষণ পরে আমি যখন ফেসবুকে ঢুকবো তখন গিটার রিলেটেড বিভিন্ন আইটেমের সেলের পোস্ট আমার সামনে চলে আসবে। বা ধরেন আপনি ধরেন কোনো একটা সামনে ট্যুরে যাবেন, আপনি টি শার্ট, আপনি প্যান্ট, জিন্স কিনতে যাচ্ছেন, আপনি গুগলে বা বিভিন্ন অনলাইনে কিছু কি বলে মার্কেটে, ইলেকট্রনিক মার্কেটে আপনি বিভিন্ন মার্ট, আলিশা মার্ট বলেন বা হচ্ছে ওই বেস্ট বাই, অ্যামাজন বা দেশি যে সকল মার্কেটগুলো আছে, ঠিক আছে, এগুলোতে আপনি অনলাইন শপ করতে গেলেন, কয়েকটা জিনিস আপনি দেখলেন, পছন্দ হইলো, আপনি ফেসবুকে যান, ফেসবুকে এই রিলেটেড আরও কিছু আপনাকে দেখাবে। আমাকে যা দেখাচ্ছে আপনাকে কিন্তু সেই জিনিস দেখাচ্ছে না। ফেসবুকে ওদের অ্যালগোরিদমটা এমনভাবে সেট করা আছে যে পার্সোনালাইজ ওয়েতে পার্সন টু পার্সন যে জিনিসটা সার্চ করে বা যে জিনিসটা খুঁজতে চায়, মানে বলতে গেলে তাকে মানে একজন হিউম্যানকে ম্যানিপুলেট করে ফেলতেছে ফেসবুক। শুধু ফেসবুক না, অ্যামাজন বা অন্যান্য বড় বড় জায়ান্ট যে সকল কোম্পানি আছে, যে আপনি হয়তো একটা শার্ট, একটা প্যান্ট কিনলেন, আপনাকে সাজেস্ট করবে যে এই কালারের, মানে ওই যে বলে না যে একই ডিজাইনের অন্য কালার, একই কালারের অন্য ডিজাইন দেখাইতে বলে, তো আপনাকে দেখা যাবে যে অন্য কালারের ডিজাইন দেখা গেলো যে এটাও অনেকে কিনতেছে, আপনি কিনবেন কিনা। বা অনেকে করে কি যে আপনি এখানের মধ্যে এক দুইটা আইটেম কিনলেন, ওই রিলেটেড সিমিলার আরো কিছু আইটেম আপনাকে দেখাবে। আপনি ধরেন ট্যুরে যাবেন, এখন ট্যুরে যাওয়ার জন্য আপনি ওখানের মধ্যে কিছু গ্যাজেট দেখতেছেন, তো ওইখানে গ্যাজেটের মধ্যে আপনি ক্যামেরা দেখতেছেন, সে বলবে কি ক্যামেরার সাথে ক্যামেরা, ব্যাটারি, স্ট্যান্ড, হাবি জাবি আরো কিছু এখানের মধ্যে আছে, আপনি এগুলো কিনতে পারেন। এর মানে সে প্রেডিক্ট করে ফেলতেছে যে আপনি কি যাচ্ছেন মনে মনে। তাকে এমনভাবেই তৈরি করা হয়েছে, এমনভাবেই তাকে অ্যালগোরিদমটা জেনারেট করা হয়েছে যে আপনি ডেটা দিলে, বা তাদের কাছে প্রচুর ডেটা আছে, এখন ওই ডেটার উপর ভিত্তি করে কে কোনটা চাবে সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তো এখানে কিন্তু আমরা ডেটা রিসার্চের একটা বড় কাজ দেখতে পাই, যে ডেটাকে রিসার্চ করা, কি ধরনের ডেটা আছে, কি ধরনের ভ্যালু আছে, সেগুলো থেকে আমরা কি ধরনের আউটকাম পাই, বিভিন্ন লেভেল আনলেভেল ডেটা আছে, স্ট্রাকচার আনস্ট্রাকচার, সবগুলোকে নিয়ে তারা রিসার্চ করে একটা। এখানে এরপর আমরা আসি যে মেশিন লার্নিং, এটা হচ্ছে একটা ছোট্ট পোর্শন ডেটা সায়েন্সের। ডেটা সায়েন্স ইটসেলফ যদি আমি বলি 100%, তাহলে মেশিন লার্নিং হচ্ছে 10 থেকে 15% অনলি, আর বাকি অন্যান্য অংশ তো পড়েই আছে। মেশিন লার্নিংটা কি, যে আমি যে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা করতে গেলে তো আমাকে নিশ্চয়ই কোনো একটা সিস্টেম বা কোনো একটা মেথডের মাধ্যমে তো আমাকে আমার সিস্টেমটাকে, আমার কম্পিউটারকে, আমার সার্ভারকে বলতে হবে, বুঝাইতে হবে। এই বোঝানোর কাজটা কি করে মেশিন লার্নিং করে, এবং এই বুঝাইতে গেলে আমাকে একটা টুলস জানতে হয়, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। সেই ল্যাঙ্গুয়েজটা পাইথন হইতে পারে, আর হইতে পারে, বা আর অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে, অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজই আছে। এর মধ্যে পাইথন হচ্ছে সবচেয়ে পপুলার, কারণ পাইথনে এমন কিছু টুলস আছে, এমন কিছু বেনিফিট আছে যেগুলো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নাই। আচ্ছা, এবং ভিজুয়ালাইজেশন তো আমি বললাম, ভিজুয়ালাইজেশনের আমি গুরুত্বটা আপনাদেরকে একটু আগে বলছি যে কতটুকু গুরুত্বপূর্ণ ভিজুয়ালাইজেশন করা। এছাড়া আরো অন্যান্য অ্যাসপেক্টগুলো আছে। ধরেন আমি যদি একটা বলি, একটা মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাসপেক্টে, অনেকে আমাকে বলে যে ভাই আমি তো আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার জন্য কি এটা শেখা জরুরি কিনা, বা আমি শিখতে পারবো কিনা, শিখে আমার কোনো লাভ হবে কিনা। আমি তাদের জন্য আসলে একটা এই স্লাইডটা আমি তৈরি করছি। এটা হচ্ছে একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একটা টিপিক্যাল এক্সাম্পল। কারণ আপনি একটা সার্টেন এরিয়া বা একটা ফ্লোর বা একটা কোম্পানি, কোনো একটা ডিপার্টমেন্টের মার্কেটিং এর একটা অংশ হিসেবে কাজ করতেছেন। খুব আপনি ফ্রুটফুল একজন পার্সন, বা আপনি খুবই অ্যাক্টিভ একজন পার্সন, হ্যাঁ।
তো আপনি যখন বিভিন্ন ট্র্যাডিশনাল রিসার্চের যে সকল টুলসগুলো ইউজ করতেছেন, লাইক আপনি এখানের মধ্যে এক্সেল ইউজ করতেছেন, বা আপনি হচ্ছে এখানের মধ্যে স্ট্যাটা ইউজ করতেছেন, হ্যাঁ, বা হচ্ছে এসপিএসএস ইউজ করতেছেন, এগুলো ইউজ করতে হবে। দোজ আর কুল স্টাফ, রিয়েলি কুল স্টাফ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এবং সেখানে আপনি স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক জিনিস নলেজ আপনার জানা আছে, সেগুলোকে অ্যাপ্লাই করতেছেন আপনার মার্কেটিং এর ডেটা। তখন আমরা এটাকে বলি ট্র্যাডিশনাল রিসার্চ। এখন হোয়াট ইফ যদি আপনার কোডিং এর নলেজটা থাকে, তাহলে আপনি এই মার্কেটিং এর আপনার ডেটাকে কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করলে আপনি হয়ে যাবেন একজন ডেটা ইঞ্জিনিয়ার। সিমিলারলি যদি আপনি কোডিং এবং স্ট্যাটিস্টিক এই দুটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন একই প্ল্যাটফর্মে, একই জায়গায়, তখন এটা হয়ে যাবে মেশিন লার্নিং। তার মানে আপনি নন ইঞ্জিনিয়ারিং, নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয়েও, ওখানকার লোকজন হয়েও, আপনি যদি জাস্ট কোডিং এবং স্ট্যাটিস্টিক্সের নলেজটা যদি রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু ডেটা সায়েন্সের একটা বড় কন্ট্রিবিউশন করতে পারছেন এবং আপনার নিজের পার্সোনালি ক্যারিয়ার বলেন অথবা নলেজ বলেন, দুইটাই কিন্তু ইমপ্রুভ করতেছেন। তো আমি সবসময় বলি একই কথা, যে ডেটা সায়েন্স এটা এখন সিএসসির আন্ডারে না, এটা সবার জন্য, এটা এখন ওপেন সোর্স। এখানে যে কেউ শিখতে পারে, যেভাবে সেভাবে শিখতে পারে। এরপরে আমরা এই একটা ছোট্ট একটা স্লাইড দেখাচ্ছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি, গুইডো ভ্যান রুসম। উনি হচ্ছেন মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্রিয়েটর। তো উনি 1956 জন্মগ্রহণ করছেন, জানুয়ারি 31 তারিখ, একজন ডাচ প্রোগ্রামার, নেদারল্যান্ডের। তো উনার আমরা দেখি যে পাইথনের যে লোগোটা এরকম হচ্ছে সাপের মতো লোগো, তাই না? আমরা মনে করি যে পাইথন মানে হচ্ছে সেই সাপটা। আসলে মূলত বলতে গেলে এই ব্যক্তির একজন ফেভারিট কমেডিয়ান আছে, মন্টি পাইথন। তো সে আসলে ওই তার থেকে আসলে নামটা নিয়ে এই মন্টি পাইথনের পাইথন নামটা নিয়ে আসলে তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে পাইথন। সো অ্যাট ফার্স্ট উনি 1999-এ এটাকে প্রপোজ করেন আর কি, কম্পিউটার প্রোগ্রামিং ফর এভরিবডি। তো উনি গুগলে জব করছেন, ড্রপবক্স জব করছেন, মাইক্রোসফট জব করছেন। তারপর রিটায়ারমেন্টে যাচ্ছিলেন, কিন্তু মাইক্রোসফট তাকে ধরে বেঁধে রাখছে যে আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট ডেভেলপার ডিভিশনে বসে থাকেন। তো বর্তমানে এখন সে মাইক্রোসফট ডেভেলপার ডিভিশনে আছে। খুবই ক্রিয়েটিভ পার্সন, খুবই ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড পার্সন। পুরো একটা আস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার দখলে, তার নিজের করা। এখন আমরা অলরেডি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখছি, তারপর আমরা একটু অল্প কিছু অ্যাপ্লিকেশন দেখি কোথায় কোথায় এটা ইউজ হতে পারে। ব্যাংকিং এবং ফিনান্সে ইউজ হতে পারে, যেমন আপনার বিভিন্ন ব্যাংকিং ডেটা নিয়ে, আপনার কোম্পানির পোর্টফোলিওর ডেটাগুলো নিয়ে একটা কোম্পানি বা একটা মানে ব্যাংকিং সিস্টেমে আপনি এখানের মধ্যে ইনভেস্টমেন্ট করলে কীরকম আউটকাম আসবে, কত দিনে সেটা রেভিনিউ আসবে, প্রফিট হবে কত, লস হবে কত, এই সকল কাজগুলো। যেমন ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অ্যানালাইসিসের ক্ষেত্রে, কস্ট সেভিং স্কিমের ক্ষেত্রে, ব্যাংকিং ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা মেশিন লার্নিং মডেল বা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করতে পারি। তারপর ধরেন সিকিউরিটির ক্ষেত্রে আপনার সিকিউরিটি অ্যানালাইসিস, তারপর থ্রেট অ্যানালাইসিস, ডেটা সিকিউরিটি, অ্যানোমালি ডিটেকশন, ম্যালওয়্যার ডিটেকশন, অনেক ডিফিকাল্ট টাইপের কাজগুলো আমরা করতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি বলি, ফেসবুক অলরেডি বললাম, অ্যামাজনের এক্সাম্পল বললাম, প্রচুর এক্সাম্পল আসলে আছে। তারপর ধরেন নেক্সট জেনারেশন টেকনোলজির কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে ড্রোন, ওকে, মানে হচ্ছে আপনার মানে হিউম্যান বাদ দিয়ে, হিউম্যানলেস, মানে যেটা আমরা বলি যে কি যেন টার্ম বলে এটাকে ভুলে গেলাম, অটোনোমাস কার, অটোনোমাস ভেহিকেল, তারপর আপনার ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর টেকনোলজি, এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো দেখি। সার্চ ইঞ্জিন মধ্যে গুগল আছে, ইয়াহু আছে, তারপর ফেসবুক আছে, বিভিন্ন বইয়ের ওয়েবসাইট আছে, বিভিন্ন মার্কেটে ওয়েবসাইট আছে, এখানের মধ্যে আমরা সার্চ করলে আপনি যেরকম চান সেরকম ডেটা আপনার আউটকাম পেয়ে যাচ্ছেন খুবই ইজিলি, লাইফ খুব ইজি হয়ে যাচ্ছে। আপনি যদি বলেন যে ওই যে স্মার্ট টিভির ক্ষেত্রে আপনি বলেন যে স্মার্ট টিভি বা অ্যালেক্সাকে বলেন যে অ্যালেক্সা প্লে দ্যাট সং ইটস মাই লাইফ বাই বন জোভি, সে আপনার ভয়েস শুনে ওই বন জোভি ইটস মাই লাইফ প্লে করা শুরু করলো। আপনার ভয়েসের টোন, আপনার ভয়েসের পিচ, ফ্রিকোয়েন্সি তাকে বুঝাইতে হয়েছে যে এই ধরনের পিচ, এই ধরনের ফ্রিকোয়েন্সি যখন আসবে তখন এটাকে এরকমভাবে বলতে হবে। চ্যানেল নাম্বার 16 বললে যেন 16 এই শব্দটা, এই ফ্রিকোয়েন্সিটা যখন তাকে সে ক্যাচ করবে, সেই জন্য 16 নাম্বার চ্যানেলে চলে যায়। এর মানে আমি অ্যালেক্সাকে শিখাইছি। স্মার্ট টিভি কথা যদি বলি, স্মার্ট মোবাইলের কথা বলি, আমি এখন ওই বললাম স্মার্ট টিভিকে যে চ্যানেল চেঞ্জ টু চ্যানেল নাম্বার 40, সে চলে গেল। আপনি বলেন যে আপনি এয়ার কন্ডিশনারকে বলেন যে ওয়ালটনে এখন এয়ার কন্ডিশনার আসছে,
সেখানে কি বলে যে আপনি মুখে মুখে অর্ডার করবেন, আপনি বলবেন যে টেম্পারেচার অমুক দিতে, সে দিয়ে ফেলবে। এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন, এবং এখানের মধ্যে ডেটা দিয়ে আমি কাজ করাচ্ছি, তাকে শেখাচ্ছি, একটা মেশিনকে স্মার্ট বানাচ্ছি, একটা সিস্টেমকে স্মার্ট বানাচ্ছি। এই স্মার্ট বানাতে গেলে আমাকে যে সকল কাজগুলো করতে হয়, যে সকল প্রোগ্রামিং করতে হয়, এই সবই কিন্তু ডেটা সায়েন্সের আন্ডারে, সবই কিন্তু আপনার এই মেশিন লার্নিং মডেল দিয়ে তাকে আমি বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে তাকে আমি শেখাচ্ছি। প্রচুর অ্যাপ্লিকেশন, প্রচুর, বলে শেষ করা যাবে না। হেলথ কেয়ারের ক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা অনেকেই ভুলে যাই, অনেকে জানেও না। যেমন ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর সার্জারির ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে, তারপর আপনার ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে, প্রিভিয়াস বিভিন্ন ডিজিজ ডিটেকশনের অ্যালগোরিদম বা বিভিন্ন ডেটা থেকে কোনো একজন রোগীর জাস্ট 3-4টা ধরেন স্যাম্পল নিয়ে সেখান থেকে আপনার ডাক্তার খুব সহজেই ওই রোগীর রোগ বের করে ফেলতে পারে, বা মেশিনই বলে দেবে যে আপনার কোন ধরনের কমপ্লিকেশন হয়েছে। লাইক আপনার হার্ট রেট, আপনার ব্লাড রেট, আপনার ইউরিনের স্যাম্পলের যে টেস্ট বা আরও কিছু টেস্ট নিয়ে আপনাকে বলে দিবে যে আপনার অমুক অমুক ধরনের কমপ্লিকেশন হয়েছে। কারণ তাকে যে বলে দিচ্ছে, এই যে মানে সাকসেসফুলি ইফেক্টিভলি যে একটা সিস্টেম আপনাকে বলে দিচ্ছে, এটার জন্য ওই সিস্টেমকে শেখাতে হচ্ছে না। এই শেখানোর কাজটা কে করতেছে? মেশিন লার্নিং মডেল করতেছে। সো এটার আসলে প্রচুর অ্যাপ্লিকেশন, আরও অনেক ধরনের আছে, বলে শেষ করা পসিবল না। তো যাই হোক, অনেক কথা বললাম। তা আমরা আমাদের যেই মেশিন লার্নিং এ আমাদের যে কোর্সটা আছে, সেই কোর্সের সম্পর্কে একটু অল্প কিছু বলি। আমাদের এখানে 2টা লেভেল আছে, লেভেল 1 এবং লেভেল 2। ব্যাচ নাম্বার 8-এর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ওই লেভেল 1 লেভেল 2-কে কম্বাইন্ডলি করাতাম, মানে একসাথে 20টা ক্লাস করে আর কি। বাট ওটা খুবই হেক্টিক ছিল, স্টুডেন্টরা আসলে মানে কমিউনিকেট করতে পারতো না ঠিকভাবে, দেখা যেত যে মাঝ পথে ছেড়ে দিত। তা আমার নিজের কাছে খারাপ লাগতো, কারণ আমি সবসময় চাই যে স্টুডেন্টরা শিখুক, জানুক। তো তারা আসলে মানে কোপ আপ করতে পারতো না। এই জন্য আমি করছি কি যে এটাকে 2 ভাগে ভাগ করছি, লেভেল 1 ফর বিগিনার অ্যান্ড লেভেল 2 ফর অ্যাডভান্সড। 2টা লেভেলেরই ডিউরেশন হচ্ছে 1.5 মাস, অল্প সময়। 1.5 মাসের মধ্যে আপনারা আমি ইনশাল্লাহ আপনার ইন্ট্রোডাকশন বা বিগিনার লেভেলটা শেষ করে ফেলতে পারবো। এখানে সপ্তাহে 2টা করে ক্লাস হবে, 14টা বা 15টার মতো ক্লাস হবে। যেহেতু কিছু অ্যাসাইনমেন্ট বা কুইজ দেব, বা আমি হচ্ছে কিছু প্রজেক্ট আপনাদেরকে দেবো, তো সব মিলে আপনার 15টা ক্লাসের মতো হবে। সেই হিসেবে 1.5 মাস বলা চলে। ক্লাসের ডিউরেশন হচ্ছে প্রত্যেকটা 1.5 ঘন্টা। আর ক্লাসের ডে হচ্ছে আপনার সোমবার এবং বুধবার। দ্যাট মিনস আমি এখন এই মুহূর্তে সোমবার এবং বুধবারের যে স্লটটা, সেটা এখন খালি হচ্ছে, আমি ওই স্লটেই ক্লাসটা নিব। ক্লাস টাইম হচ্ছে 7:30 থেকে 9টা পর্যন্ত, এবং এই ক্লাসগুলো রেকর্ড হবে এবং এটা ইউটিউব ভিডিও হিসেবে আপনারা পেয়ে যাবেন, যারা কিনা পেইড স্টুডেন্ট তারা পাবে আর কি। এছাড়া ফেসবুক চ্যাট গ্রুপ থাকবে, যেখানে আপনার মেসেঞ্জার গ্রুপ থাকবে, ওখানে আপনি আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারবেন, কোড রিলেটেড প্রবলেমগুলো আপনারা বলতে পারবেন, আমি চেষ্টা করবো সেখানে সেগুলো সলভ করা। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা এরকম ফেসবুক চ্যাট গ্রুপ তৈরি করা আছে, শুধুমাত্র পেইড স্টুডেন্টের জন্য। সো এখন আপনারা যারা আমাদের যে কমন যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ টেম্পোরারি গ্রুপটাতে আছেন, সেখান থেকে আপনারা যারা পেমেন্ট কমপ্লিট করবেন, তাদেরকে আমি তখন আলাদাভাবে একটা আলাদা পেইড গ্রুপ তৈরি করবো। নর্মালি দেখা যায় যে অনলাইনে ক্লাস করতে গেলে 2টা প্রবলেম হয়, লোডশেডিং আর হচ্ছে পুর ইন্টারনেট কানেকশন। যদি ইনকেস এরকম কোনো প্রবলেম হয়, তাহলে আমরা লোডশেডিং ক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করবো, আমি আপনাদেরকে বলবো একটু ওয়েট করার জন্য। বা যদি পুর ইন্টারনেট কানেকশন হয়, তাহলে ইউজুয়ালি যেটা হয় যে আমরা একটু ওয়েট করি 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, তারপর আবার শুরু করি। আবার যদি এমন হয় যে না আসলে পসিবলই হচ্ছে না, তখন সেক্ষেত্রে আমরা একটা ক্লাসের যেই জায়গাতে শেষ করি, আমরা সেখান থেকে তার পরের ক্লাসটা শুরু করি, পরের ক্লাস ওখান থেকে আবার শুরু করি। সো এখানে আপনার যে যা যা আপনি শিখতে চাচ্ছেন, আমি যা যা আপনাদেরকে শেখাবো, এখানে কোনো কিছুই মিস হবে না। ওকে, সো এখন আমরা দেখি যে এই কোর্সটা কেন আপনার জন্য ভালো, কেন আপনি এই কোর্সটা করতে মানে করা উচিত আপনার। এক হচ্ছে যে আমি শুরুর দিকে ক্লাসের শুরুতেই বলছি যে আপনি ইউটিউব, গুগল থেকে, অমুক জায়গা থেকে বিভিন্ন অনলাইনে আপনি মেশিন লার্নিং এর মডেল বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোডিং আপনি শিখতে পারেন, কিন্তু সবগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছাড়া, এখান থেকে একটু। বাট আমার এখানে আমি স্ট্রাকচারড ওয়েতে প্রত্যেকটা জিনিস ধরে আপনাদেরকে শেখাবো, যাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবারে মানে সাকসেসফুলি শেষ করতে পারেন। এবং এই কোর্সটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। দ্যাট মিনস আপনি যদি বাংলাদেশে আরো অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে, তারা যে এই কোর্সগুলো করায়, তাদের যে মডিউল, আমার মডিউল প্রায় অলমোস্ট একই রকম, একই জিনিসই। বাট আমাদের গ্র্যাড ব্যাংকারে এই কোর্সটা কোর্স প্রাইস খুবই কম, মানে এত কমে এটা একটা মানে প্রফেশনাল লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লার্নিং, এর চেয়ে কম আর কেউ
বাংলাদেশে কেউ দিবে না, এটা অন্তত বলা যেতে পারে। কোয়ালিটি লার্নিং, আমি আমার দিক থেকে সর্বোচ্চ সম্ভব চেষ্টা করি কোয়ালিটি লার্নিং দেওয়ার, এবং এখানে লার্নিংয়ের সাথে সাথে কুইজ, অ্যাসাইনমেন্ট এগুলো থাকবে। টাইমলি ক্লাসগুলো আমি সবসময় নেই, এবং এখানে আমরা রিয়েল ডেটা সেট এবং প্রজেক্ট করব, এবং এই অংশটুকু আমরা লেভেল 2-তে মেনলি করে থাকি। লেভেল 2-র জন্য আমার প্রজেক্ট এবং রিয়েল ডেটা সেটগুলো বরাদ্দ করা আছে, এবং এখানে এই কোর্সটা কমপ্লিট করলে আপনি সার্টিফিকেটস পাবেন, একাডেমিক সাপোর্ট পাবেন। দ্যাট মিনস আপনি যদি বাইরে পড়াশোনা করতে চান বা যদি ইন্টারেস্টেড হন যে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের উপরে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করতে পারবো। ইন্টার্ন সাপোর্ট, আপনারা যারা এই কোর্সটা কমপ্লিট করবেন, সার্টিফিকেশন পাবেন, তারা চাইলে অন্যান্য কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি যা যা বললাম তাতে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? কোনো প্রবলেম হচ্ছে কি? হ্যালো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা পরের যে অংশটা সেটা একটু দেখি, আমাদের কোর্স মডিউল। স্যার কোনো প্রবলেম হচ্ছে না স্যার। ওকে, তো আমরা লেভেল 1-এর কোর্স মডিউলটা দেখি। এটা 4th টাইম রিভাইজড হয়েছে, এটা আমরা 4th এডিশনটা দেখতেছি। এর আগে আরো অনেক ধরনের জিনিস ছিল, আমি কিছু অংশ বাদ দিয়েছি, কিছু অংশ অ্যাড করেছি স্টুডেন্টের ফিডব্যাক নিয়ে, বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে, যাতে স্টুডেন্টরা মোটামুটি শিখতে পারে, ভালোভাবে শিখতে পারে। তো সেক্ষেত্রে মডিউল 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমি 3টা বা 3.5টার মতো ক্লাস নিব। তো এখানে থাকবে ভেরিয়েবল, ডেটা টাইপ, অপারেটর, স্ট্রিং, লিস্ট, মেথড, ডিকশনারি, ফর লুপ, ইলস, ইফ এলস, ব্রেক, লিস্ট কম্পিটিশন, টুপল, ফাংশন, আর্গুমেন্ট, আরো অনেক কিছু থাকবে এখানে মধ্যে। দেন মডিউল 2 স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স, এখানে 3টা ক্লাস আমি নিব। এখানে স্ট্যাটিস্টিক্যাল মেথডস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্স, স্যাম্পলিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল প্রবাবিলিটিস, বাইসেন থিওরাম, হাইপোথিসিস টেস্টিং, অনেক কিছু স্ট্যাটিস্টিক্সের অনেক বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এখানের মধ্যে। এবং এগুলো আপনার ডেটা সায়েন্সে সামনে ইন ফিউচারে কাজ করতে গেলে বা শিখতে গেলে বা কোনো একটা এক্সাম দিতে গেলে বা জবের ক্ষেত্রে আপনার এগুলো খুব খুব কাজে লাগবে। দেন হচ্ছে মডিউল 3 ডেটা ম্যানেজমেন্ট। এখানে ডেটা ইনপুট, আউটপুট, ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন, মডিফিকেশন অফ ডেটা সেট, তারপর ডেটা ম্যানিপুলেশন, ডেটা ক্লিনিং, ডেটা ফিল্টারিং এর কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো বা ইউজিং নামপাই অ্যান্ড পান্ডাস। তারপর হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন মডিউল 4। এখানে থাকবে 3টা ক্লাস। এখানে ম্যাটপ্লটলিব লাইব্রেরি, প্লটপাই লাইব্রেরি, সিবোন লাইব্রেরি, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, বার প্লট, পাই প্লট, কাস্টমাইজিং গ্রাফ, লেভেল, কালার, স্টাইল, আরও যা যা আছে 3D প্লট সহ আমি এই পোর্শন শেষ করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি আইডিয়া করতে পারছেন যে আমি এখানের মধ্যে প্রচুর প্রচুর জিনিস আপনাদেরকে আমি শেখাবো। মডিউল 5 হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। এই পোর্শনে আমি লেভেল 1-এর শেষে এসে 2টা ক্লাস রাখবো, যেখানে জাস্ট বেসিক কিছু লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ট্রেন এবং টেস্ট কিভাবে করতে হয় সেই অংশটুকু দিয়ে আমি লেভেল 1টা কমপ্লিট করেছি। এখন লেভেল 1টা যাদের কমপ্লিট করা আছে অলরেডি, বা যাদের এই সকল মডিউলের মোটামুটি বেশিরভাগ অংশই তাদের জানা, নলেজ আছে, তারা কি করবেন? তাদের জন্য হচ্ছে লেভেল 2, যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি লেভেল 2-র জন্য। লেভেল 2-তে অ্যাট ফার্স্ট হচ্ছে সুপারভাইজ মেশিন লার্নিং। আমি 6টা ক্লাস নিব, যেখানে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, KNN, কে নিয়ারেস্ট নিব, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি। এবং এই জন্য আমি প্রাইমারি ডেটা সেট আপনাদেরকে দিব, যেখানে আমি লাইভ ক্লাসে আমি প্রাইমারি ডেটা সেট নিয়ে কাজ করব। সেকেন্ডারি ডেটা সেট আপনাদেরকে আমি দিব বাসায় প্র্যাকটিস করার জন্য, নতুন ডেটা সেট। আনসুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে আমি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, তারপর কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলোর জন্য সেম আমি প্রাইমারি ডেটা সেট দিব, আমি লাইভ ক্লাসে করাবো। সেকেন্ডারি ডেটা সেট দিয়ে আমি বাসায় প্র্যাকটিস করানোর জন্য দিব। অ্যান্ড আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমি একটু জোর গলায় বলি, এটা হচ্ছে একটা সফটওয়্যার, ওয়েকা সফটওয়্যার। এই ওয়েকা সফটওয়্যারটা এটা একটা সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানি, তারা এটা ডেভেলপ করছে, মানে ইউনিভার্সিটি। তো এটা আসলে মূলত মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যার। এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশে কেউ এখন পর্যন্ত ওয়েকা শেখাচ্ছে না, শেখায় নাই। আমি বলতে গেলে ফার্স্ট টাইম ওয়েকা শেখাচ্ছি, বিকজ আমি যখন ইউএসএ ছিলাম তখন আমি ওয়েকা নিয়ে কাজ করেছিলাম, এবং পরবর্তীতে আমি এখন এটা নিয়ে আসলে একটু ডিটেলস কাজ করি। সো আমি ভাবছি যে ঠিক আছে, ফাইন, আমি এটা স্টুডেন্টকে শেখাবো। সো লেভেল 2-তে ওয়েকা সফটওয়্যারটা আমি শেখাবো, যেখানে ডেটা ইনপুট, আউটপুট, মডেল ডেভেলপমেন্ট, ডেটা ডিপ্লয়মেন্ট, মডেল অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস, এই কাজগুলো আমি আপনাদেরকে শেখাবো। সো হিউজ জিনিস আমি শেখাবো। এটার জন্য হচ্ছে কি সেম লেভেল 1-এ হচ্ছে 1.5 মাস, লেভেল 2-তে 1.5 মাস থেকে একটু বেশি। সো দুইটা মিলে হচ্ছে 3.5 মাসের মতো লাগবে যদি আপনি লেভেল 1 এবং লেভেল 2 দুইটাই করতে চান সিকোয়েন্সিয়ালি।
বা যদি কেউ বলেন যে আমি শুধু লেভেল 1টাই করব তাহলেও করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম বেনজির আলম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি অনেক লেটে জয়েন করছেন, ক্লাস তো শুরু হয়েছে 7:30টায়, এখন বাজে 8:30। স্যার অ্যাকচুয়ালি টিউশনে তো ছিলাম যার আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি অনেক দূরই শেষ করে ফেলছি। আমি অলরেডি স্ক্রিনটা শেয়ার দিয়ে রাখছি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সো আমি অনেক কিছু বলছিলাম আর কি। তারপরে সমস্যা নাই, এটা রেকর্ড থাকবে, আপনি চাইলে পরবর্তীতে রেকর্ডটা দেখতে পারবেন। আমি এটা গ্রুপ চ্যাটের মধ্যে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ইভেন আমি ইমেলও দিয়ে দিব। তো আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই কোর্স মডিউল 1 এবং 2 ব্যাপারে বিশাল জিনিস, অনেক জিনিস আমি শেখাবো। এখানে আমি যে সকল রিয়েল লাইফ ডেটা সেটগুলো নিয়ে কাজ করি এবং আপনাদেরকে যেগুলো শেখাবো এবং মডেল নেমগুলো শেখাবো, সেগুলো হচ্ছে প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং ডেটা, এনার্জি ডেটা, একাডেমিক ডেটা, এইচআর ডেটা, মুভি রিকমেন্ডেশন ডেটা, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ডেটা। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন টাইপের আছে। এগুলো হচ্ছে আপনার বিজনেস রিলেটেড, এটা হচ্ছে আপনার প্রোডাকশন রিলেটেড, এটা হচ্ছে মেডিকেল রিলেটেড, এটা হচ্ছে আপনার সায়েন্টিফিক রিলেটেড, এটা হচ্ছে একাডেমিক রিলেটেড, এইচআর রিলেটেড, এটা হচ্ছে আপনার বিজনেসও না, এটা বিজনেস রিলেটেড অবশ্যই কিছুটা, নন ইঞ্জিনিয়ারিং সেক্টরে। এটা হচ্ছে একটা ফ্যান্সি টাইপের, আপনাদেরকে মুভি রিকমেন্ডেশনের জন্য একটা প্রজেক্ট করাবো, মুভি প্রোডাক্ট আইডেন্টিফিকেশন। তো এখানে ভ্যারিয়াস টাইপের ডেটা সেট আছে। মূলত আপনাকে এটা দেখানোর জন্য, বলার জন্য আমি এটা বলছি, মানে দেখানোর জন্য আমি এটা দিয়েছি যে আমরা কি কি ধরনের ডেটা সেট নিয়ে কাজ করবো, আমরা আপনাদের কি কি ধরনের ডেটা সেট নিয়ে শেখাবো। সুপারভাইজ লার্নিং এর মধ্যে আপনাদেরকে রিগ্রেশন, নাইফ বায়াস, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন আমি শেখাবো। আনসুপারভাইজড এর মধ্যে কেমিন্স ক্লাস্টারিং, কেএনএন, র্যান্ডম ফরেস্ট, মডেল ভ্যালিডেশন গুলো শেখাবো। সো ইন এ সেন্স আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন যদি আপনারা ঠিকভাবে এই কোর্সটাতে যদি আপনারা মানে মনোযোগ দিয়ে করেন। আমি যদি একটু দ্রুত কথা বলি, বাট আমি চেষ্টা করবো ক্লাসে, মানে মেইন ক্লাসে বোঝানোর সময় আমি দরকার হলে আস্তে আস্তে বলে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমি বুঝাবো। সো কোর্সের ফিচারটা হচ্ছে এরকম যে ব্যাচ সাইজ হচ্ছে খুবই আমরা লিমিটেড রাখি, 10 থেকে 12 জন স্টুডেন্ট। তো কখনো কখনো যদি এমন হয় যে 10 থেকে 12 জনের বেশি হয়ে যায়, তখন তাদেরকে পরবর্তী যে ব্যাচ, সে ব্যাচের জন্য ওয়েট করতে হয়। আর ব্যাচ দেখা যায় যে আমি যখন অফার করি তখন ফ্রি ক্লাস বা হচ্ছে আপনার এই যে ওরিয়েন্টেশন ক্লাস, এটা মোটামুটি দেখার পরে আসলে অনেকেই কনফার্ম করে ফেলে। যত আর্লি কনফার্ম তত বেটার। তো অলরেডি আমাকে 2 জন পেমেন্ট করে ফেলছে, কালকে বা পরশু হয়তো আরো 2-3 জন করবে। তো ইউ ক্যান বুক ইউর সিটস ফর ইউর নেক্সট ব্যাচ। যদি আপনি চান যে আপনি এখন না করে পরের ব্যাচে করতে চান, আপনি অ্যাডভান্স পেমেন্ট করে রাখতে পারেন, 50% অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন। পরবর্তীতে যে ব্যাচটা শুরু হবে সেই ব্যাচে আপনাকে আমি অ্যাড করে দেবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা আপনাদেরকে, মানে গ্র্যাড বাঙ্কার, আমি তো না, গ্র্যাড বাঙ্কার আপনাকে লাইফ টাইম স্টুডেন্টশিপ দেবে। দ্যাট মিনস আপনি একটা কোর্স শুরু করলেন, আমাদের লেভেল 1টাই ধরেন শুরু করতেছেন, এখানে মনে 14টা ক্লাস, আপনি 6-7টা ক্লাস করার পরে, 50% ক্লাস করার পরে আপনার পার্সোনাল রিজনের কারণে আর ক্লাসটা করতে পারলেন না, ওকে, তখন চাইলে আপনি আমাদেরকে বললে আমি আপনাকে পরবর্তী যে ব্যাচ আছে সেই ব্যাচে আবার ইনক্লুড করে দেবো উইদাউট এনি এক্সট্রা ফি, লাগবে না। দ্যাট মিনস আপনি একবার কোর্সে ঢুকলে আপনি কোর্সটা শেষ করে আপনি বেরোতে পারবেন। আর আপনি যদি আপনার ফ্রেন্ড, কলিগ, সিনিয়র, জুনিয়রদের রেফার করেন, তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, বাট দ্যাট শুড বি বিফোর স্টার্টিং দ্য ক্লাস। আমাদের ক্লাস শুরু হবে এই সপ্তাহের বুধবার থেকে। সো আপনি যদি কাউকে রেফার করতে পারেন তখন সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, বাট ক্লাস শুরু হয়ে গেলে তখন আর পাবেন না। Anyways, the Grad Bunker provides no discount for the courses. So আমরা আসলে Grad Bunker চেষ্টা করে কোনো ধরনের ডিসকাউন্ট না দেওয়ার জন্য, মানে ডিসকাউন্ট আসলে আমরা দিই না, বা আমরা হচ্ছে কোনো ইনস্টলমেন্টে আমরা রাখি না, ইনস্টলমেন্টে আমরা আসলে অ্যালাউ করি না আসলে। আর আমাদের সিলেবাসটা রিভাইজ করা হচ্ছে 4 বার। আমরা যতটুকু অ্যাডভান্স করা যায়, যতটুকু আপডেট করা যায় আমাদের মডেলগুলো, আজ থেকে 2-3 মাস আগে যে মডেলটা ছিল, আমি যেটা মডেল করেছি, এখন কিন্তু আমি সেই মডেল করাচ্ছি না, সেই ডেটা সেট ইউজ করতেছি না, কারণ আমি কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে কাজ করি এবং ডে বাই ডে আমি এগুলোকে আরো ডেভেলপ করতেছি। আজ থেকে 2-3 মাস আগে যে ডেটা সেট ছিল, এখন আমি সেই ডেটা সেটে কখনো ইউজ করবো না, আমি নতুন ডেটা সেট ইউজ করবো। তো কোর্সের বেনিফিটগুলো একটু বলি। যেমন এখানের মধ্যে কুইজ এবং অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেকটা মডিউলের পরে, রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট নিয়ে আমি কাজ করাবো, আপনাদেরকে শেখাবো, ফেসবুকে গ্রুপ ডিসকাশন থাকবে, প্রত্যেকটা ক্লাসগুলো রেকর্ড থাকবে। দ্যাট মিনস ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব।
মোটামুটি ফ্লেক্সিবল টাইমের মধ্যেই রাখবো ক্লাসগুলো, ঠিক আছে? মানে কোনো কারণে যদি দেখা যায় যে ক্লাসে কোনো পার্সোনাল প্রবলেমের কারণে যদি একদিন ক্লাস টাইমটা হচ্ছে কি 7:30 থেকে শুরু করে 9 PM পর্যন্ত। আমি এটার শিডিউলটা এখনো দিই না, শিডিউলটা পরে স্লাইডে আমি দিচ্ছি। এটা আপনার হচ্ছে মানডে অ্যান্ড ওয়েডনেসডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে, সোমবার এবং বুধবার। তো আর্লি আসলে আর্লি আপনি সিটটা ফিল আপ করে ফেলতে পারবেন, সিটস যেহেতু খুবই লিমিটেড। হ্যাঁ, আপনি রেফারেলে 10% ডিসকাউন্ট পাবেন। লেভেল 1টা আমাদের এখন 50% ছাড় চলতেছে দুইটাতে, লেভেল 1 এবং লেভেল 2তেই। লেভেল 1 হচ্ছে 2500 টাকা, লেভেল 2 হচ্ছে 3000 টাকা। টাকার হিসেবে চিন্তা করলে আসলেই খুব কম, কারণ আমি আপনাদেরকে যেই কোর্সের মডিউলটা দেখাইছি, এই কোর্সের মডিউলে আপনারা যা যা শিখবেন এগুলো আসলে মানে সত্যিকার অর্থে যে আমি মানে এটা 2500 বা 3000 টাকার আসলে কোর্স না, এটা আর অনেক অনেক বেশি অনেক জায়গাতে। তারপরেও আমরা এখানের মধ্যে ছাড় দিচ্ছি আপনাদের জন্য আর কি। তবে এটা ছাড় হচ্ছে মেবি এই অক্টোবর পর্যন্ত থাকবে, নভেম্বর থেকে আবার রেগুলার প্রাইসে চলে যেতে পারে। তো যাই হোক, আমরা একটু পসিবল শিডিউল দেখি এই ব্যাচ লেভেল 1 এর জন্য। আমরা মানে আমি পার্সোনালি এখন লেভেল 1টা শুরু করব, আর লেভেল 2 অনেকেই করতে চেয়েছেন, বাট অ্যাকচুয়ালি ওই 10-12 জন স্টুডেন্ট না হওয়া পর্যন্ত লেভেল 2টা আমি শুরু করব না। সো যখন দেখবো যে লেভেল 2 এর জন্য কি আমরা অগ্রিম ভাবে স্যার কি কিছু মানে সিট নিয়ে রাখতে পারি স্যার? হ্যাঁ 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 পারেন। আপনি যদি চান যে আপনি লেভেল 2টা যখন শুরু হবে এই মাসে, আশা রাখতেছি যে আমি এই মাসের শেষের দিকে 20 তারিখের পরে লেভেল 2টা শুরু করব। সো আপনি চাইলে এখন 50% অ্যাডভান্স দিয়ে সিটটা বুক করে রাখতে পারেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে 2 অক্টোবর, মানে যেটা আজকে হচ্ছে 7:30 থেকে 8:30 পর্যন্ত। অলরেডি লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো আর কি, না 8:30। আমরা যারা লেভেল 1 আছে স্যার, তারা আমরা কি লেভেল 2 এর জন্য স্যার কি আগে থেকে জি হ্যাঁ পারবেন। আমাকে এইটা একটু কাইন্ডলি পেজে নক করবেন, পেজে নক করলে আমরা আপনাকে প্রসিডিউরটা বলে দেবো, বা আপনি গ্রুপে নক করেন, গ্রুপে নক করলেও হবে। মানে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই গ্রুপে নক করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব যে কবে থেকে শুরু করবো বা আপনি কত পার্সেন্ট, আপনি 50% পেমেন্টে আপনি কবে দিবেন, দিলে আপনাকে আমরা আলাদা করে একটা গ্রুপে রেখে দিব। যখন আমরা ক্লাস শুরু করব তখন ওই গ্রুপে যখন মিনিমাম 8-10 জন স্টুডেন্ট আসবে লেভেল 2 জন্য, তখন আমরা লেভেল 2 ক্লাস শুরু করব। বুঝতে পেরেছেন? হ্যালো জি ভাই, স্যার কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কি? না স্যার। আচ্ছা, সো আমরা আপনাকে একটা এখন টেম্পোরারি একটা ফেসবুক গ্রুপে অ্যাড করে দিছি, যারা আছেন তারা তো আসেনি। আর একটা ভালো কথা আমি আর কি আবার একটু বলে দিই, এটা ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে আমাদের যে আজকে যে ক্লাসটা হচ্ছে, তো আপনি দেখেন যে এটার যে এই যে মেসেজটা আছে সেই মেসেজটার মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে গতকালে আমার একটা মাস্টার ক্লাস হয়েছিল, সেই মাস্টার ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে এই কোর্সের ব্যাপারে বা ডেটা সায়েন্সের ব্যাপারে। আর ওকে, তা আমরা এই স্লাইডে আবার চলে আসি। পেমেন্ট গেটওয়ে হচ্ছে আমি আপনাদেরকে কয়েকজনের সাথে কথা বলছি পার্সোনালি, এটা আমার যে নাম্বারটা সেই নাম্বারটাই হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এটা বিকাশ, রকেট এবং নগদ করা আছে। আর আপনারা যখন পেমেন্টটা কমপ্লিট করবেন, করলে আমি 6 তারিখ বুধবারের আগেই চেষ্টা করব একটা নতুন গ্রুপ তৈরি করতে। সো মিনিমাম 5 জন বা 6 জন না হওয়া পর্যন্ত আমি গ্রুপ ক্রিয়েট করি না। আমাকে অলরেডি 2 জন পেমেন্ট করছে, আশা করা যায় হয়তো কাল পরশুর মধ্যে বাকি 4-5 জন করে ফেললে আমি গ্রুপ তৈরি করে ফেলবো। এবং আমাদের ক্লাস স্টার্ট হবে 6 তারিখ বুধবার 7:30 থেকে 9টা পর্যন্ত ক্লাস, এবং প্রতি সপ্তাহে সোমবার এবং বুধবার, আবারও বলি প্রতি সপ্তাহে সোমবার এবং বুধবার 7:30 থেকে ক্লাস শুরু হবে 9টা পর্যন্ত, 1.5 ঘন্টার ক্লাস। কিছু কমন কোশ্চেন থাকে আপনাদের কাছ থেকে যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি কি পাইথন শিখতে পারবো? অবভিয়াসলি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। পাইথন খুবই ইজি, খুবই হ্যান্ডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনের প্রচুর ডেডিকেটেড লাইব্রেরি আছে, সো
সেই লাইব্রেরি ফাংশন ইউজ করে আপনি সরাসরি প্রোগ্রাম করতে পারবেন, খুব একটা বেশি ঝামেলা পোহাতে হবে না। কেউ কেউ বলে যে আই এম নিউ টু প্রোগ্রামিং, আমি কি পাইথন শিখতে পারবো কিনা? তো তাও কোনো সমস্যা নেই, আমি অলরেডি বলছি যে আপনি প্রোগ্রামিংয়ে কাঁচা হলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শিখাই দেবো। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যদি কারো লাগে 6 মাস 1 বছর লাগে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে 2-3 সপ্তাহ বেশি লাগে না, মানে ঠিকভাবে শিখতে গেলে। তো আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোডিং, আমার নলেজে তেমন কোনো কোডিংয়ে নলেজ নাই, আমি কি পাইথন শিখতে পারবো কিনা? কোনো সমস্যা নাই, কোডিংয়ে নলেজ থাকতে হবে, নট নেসেসারি। আই এম উইক ইন ম্যাথস, আমি ক্যান লার্ন পাইথন। তো ম্যাথসে উইক থাকলে আপনি শিখতে পারবেন না এমন কোনো কথা নেই, কারণ যদিও এখানের মধ্যে ম্যাথমেটিক্যাল অনেক ধরনের অপারেশনের কথা আছে, অনেক কাজগুলো আছে, কিন্তু ওই যে একই কথা বললাম যে এখানে আপনার প্রচুর লাইব্রেরি ফাংশন আছে, সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। ক্যান আই গেট সাপোর্ট ফ্রম দ্য মেন্টর? ইয়া, আপনি আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই। হাউ ডাজ দিস কোর্স বেনিফিট মি? সো এখানের মধ্যে আপনি আমার কাছ থেকে বেনিফিট পাবেন বলতে হচ্ছে যে এই কোর্সটা আপনি শিখতে পারবেন খুব ইজিলি, আর হচ্ছে এই কোর্সের পর আপনি সার্টিফিকেশন পাবেন। এই কোর্সের পর আপনি যদি কোনো পার্সোনাল প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, হেল্প করতে পারবো। দেন হচ্ছে ক্যান ইউ গাইজ গেট মি এ জব? না, আমি আসলে এইভাবে আপনাকে জব দিতে পারবো না, বাট আমি আপনাকে চেষ্টা করবো যে ইন্টার্নশিপ ব্যবস্থা করার। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে কাছ থেকে আমি একটু সময় নিতে চাচ্ছি, জাস্ট গিভ মি 2 মিনিট, 1 মিনিট, আমি আপনাদের সাথে আবার জয়েন করবো। ওকে, গিভ মি 1 মিনিট। ওকে, সো আমরা ছিলাম কোথায়? আর একটা কোশ্চেন আসছে এখানে, আমরা কি আগে থেকে লেভেল 2 জন্য বলে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, সরি, হ্যাঁ, যা বলছিলাম, আপনি জিজ্ঞেস করেছেন যে আমরা আগে থেকে লেভেল 2 জন্য বলে রাখতে পারি কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আপনি আগে থেকে বলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। তো লাস্ট হচ্ছে হোয়াট ইফ আই মিস দ্য ক্লাস, যদি ক্লাস মিস হয়। জি বলুন। হ্যালো, আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইফ আই মিস দ্য ক্লাস, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো ক্লাস রেকর্ডেড হবে, তাহলে ক্লাস মিস করার কোনো চান্স নাই। সো খুব বেশি আমি লেট করব না, জাস্ট এগুলো জাস্ট এমনি সিম্পল কিছু কথাবার্তা, যে ডেটা সায়েন্সে কাজ করতেছে এরকম আছে ফেসবুক, অ্যামাজন, গুগল, লিঙ্কডইন, তারা রেগুলার ডেটা সায়েন্সের যে কাজগুলো করে এটার মধ্যে হচ্ছে প্রথমে তারা ডেটা অ্যানালিসিস কাজ করে, মডেলিং স্ট্যাটিস্টিক্সের কাজ করে, ইঞ্জিনিয়ারিং বা প্রোটোটাইপিং এর কাজ করে, এই কাজগুলো তারা মূলত করে থাকে। একজন ডেটা সায়েন্সের প্রজেক্টে, ডেটা সায়েন্স রিলেটেড প্রজেক্টে আপনি চাইলে বিভিন্ন ধরনের রোল প্লে করতে পারেন। আপনি একজন ডেটা সায়েন্টিস্টের কাজ করতে পারেন, আপনি একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট হিসেবে কাজ করতে পারেন, প্রসেস ওনার হিসেবে কাজ করতে পারেন। যেমন আপনি এখানের মধ্যে ডেটা সায়েন্টিস্টের কাজ কি? কোনো একটা হাইপোথিসিসকে প্রুভ করা, ডিসপ্রুভ করা, ইনফরমেশনকে গ্যাদার করা, ডেটাকে র্যাঙ্গলিং করা, অ্যালগোরিদম এবং এমএল মডেলকে ডেভেলপ করা, কমিউনিকেশন তৈরি করা। ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিল্ড ডেটা ড্রাইভেন প্ল্যাটফর্ম, ডেটাকে দিয়ে প্ল্যাটফর্ম তৈরি করা, অপারেশনালাইজ করা এবং সেটাকে মডিফিকেশন করা, সেটাকে অপটিমাইজ করা, ডেটাকে ইন্টিগ্রেট করা। ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ কি? স্টোরি টেলিং করা, তারপর হচ্ছে বিল্ডিং দ্য ড্যাশবোর্ড অ্যান্ড আদার ডেটা ভিজুয়ালাইজেশন অ্যাসপেক্ট, তারপর সেখান থেকে ইনসাইটগুলোকে খুঁজে বের করে নিয়ে আসা। এই কাজগুলো কিন্তু হয়ে থাকে। ডেটা সায়েন্সে আপনারা যদি জব করতে চান বা ক্যারিয়ার করতে চান তাহলে আপনি ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট, এইরকম অনেক ধরনের ডেটা অ্যানালিটিক্সের বিভিন্ন ধরনের জব আপনারা করতে পারেন। এইটা হচ্ছে খুবই লুক্রেটিভ একটা স্লাইড। এই স্লাইডটা হচ্ছে আপনার ইউএসএ, এটা হচ্ছে 2018-এর 26 সেপ্টেম্বর একটা স্লাইড। ইউএসএ তে একজন ডেটা ইঞ্জিনিয়ার, সে অন অ্যান অ্যাভারেজ পার ইয়ারে তার আর্নিং হচ্ছে $151,307, এবং এটা অ্যাজ লো হচ্ছে ইয়ারলি 123K অ্যান্ড হাই হচ্ছে 170K। এবং আমি দেখতে পাচ্ছেন যে মোটামুটি এটার স্ট্যান্ড ডেভিয়েশনে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা কার্ভ হিসেবে এখানের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে ফেলি, তাহলে মোটামুটি বেশ ভালো ধরনের একটা অ্যামাউন্ট এখানের মধ্যে পাওয়া যায়। সো এটা হাই পেইং একটা জব ডেটা ইঞ্জিনিয়ারদের। এখন কথা হচ্ছে যে
হ্যালো, স্যার বলতেছি বাংলাদেশে এটার ডিমান্ড কেমন? বাংলাদেশের ডিমান্ড এটা অনেক ভালো ডিমান্ড। এখন থেকে আস্তে আস্তে যদি শিখতে পারেন তাহলে ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। কারণ যখন বাংলাদেশে বাইরের কোম্পানিগুলো আসা এখন অলরেডি শুরু করছে, অনেকে আসা শুরু করছে, তো যখন আসবে তখন তারা তো অবশ্যই নিবে যে তাদের লোক লাগবে। তখন যদি আপনার অলরেডি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং সম্পর্কে নলেজ থাকে, আপনি যদি নিজের পোর্টফোলিও তৈরি করেন, আপনি যদি প্রজেক্ট করা থাকে, বিভিন্ন সেলফ প্রজেক্টগুলো যদি করা থাকে, তাহলে আপনি সেই পোর্টফোলিও, আপনি সেই সিভিটা দেখায় আপনি একটা ভালো জব সিকিউর করতে পারেন। প্লাস বাংলাদেশে এখন কিছু কিছু কোম্পানি ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে, যেমন মাইক্রোডিম আইটি হচ্ছে খুলনা একটা কোম্পানি, খুলনাতে। গুলশান একে হচ্ছে লাইট ক্যাসেল, মিরপুর হচ্ছে ডেটা সফট, বনানীতে একটা কোম্পানি হচ্ছে ক্র্যাম স্ট্যাক, গুলশান একে হচ্ছে ই জেনারেশন, উত্তরাতে হচ্ছে আইক্সোরা সলিউশন, তেজগাঁওতে হচ্ছে ইনফোলিক্স। এগুলো কিছু লোকেশন আছে, এই সকল লোকেশনের কোম্পানিগুলোতে আপনার ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, কাজ যদি ঠিকভাবে দেখাতে পারেন। So these are some preliminary companies যারা বাংলাদেশে অলরেডি এখন কাজ করছে। ওকে, সো ওইটা কোশ্চেন আসছিল শুরুর দিকে যে আমি আইডিতে স্পাইডার কেন ইউজ করি। সো আমাদের যে আইডিই বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে অ্যানাকন্ডা, একটা হচ্ছে পাইটর্চ। অ্যানাকন্ডার আন্ডারে তিনটা পার্ট আছে, মেনলি তিনটা বেসিক পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। একটা হচ্ছে স্পাইডার, জুপিটার নোটবুক, আর হচ্ছে আর স্টুডিও। সো আর স্টুডিও হচ্ছে কমপ্লিটলি ডেটা অ্যানালাইসিস রিলেটেড, মানে পিওরলি স্ট্যাটিস্টিক্সে কাজ করার জন্য আর স্টুডিও ইউজ করা হয়। স্পাইডারটা হচ্ছে খুবই কমন একটা প্ল্যাটফর্ম। জুপিটার নোটবুক এটা সাধারণত লোকাল হোস্ট, মানে আপনার পিসির ডেস্কটপ বা ল্যাপটপের সি ড্রাইভ থেকে আপনি সরাসরি রান করতে পারেন, এবং এটা ব্রাউজারও কাজ করতে পারেন। আর পাইটর্চ হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের প্ল্যাটফর্ম। তো অনেকে বলে যে আমি কেন স্পাইডার ইউজ করি। স্পাইডার ইউজ করি বিকজ স্পাইডারের যে এনভায়রনমেন্টটা, মানে এটার যে ইন্টারফেসটা, এটা খুবই ইজি, এটা খুবই মানে আন্ডারস্ট্যান্ডেবল, এবং স্পাইডারে কোড করা খুব একটা ঝামেলা নাই, সিনট্যাক্সটাও মোটামুটি ইজি। সব মিলিয়ে স্পাইডারটা হচ্ছে মানে ওয়াইডলি পপুলার, অনেকে ইউজ করে। জুপিটার নোটবুকে ইউজ করতে পারেন, অনেকে ইউজ করতে চায়, অনেকে পারে, কোনো সমস্যা নেই। জুপিটার নোটবুকে আপনার ওই মানে লোকাল হোস্ট থেকে সি ড্রাইভ দিয়ে প্রত্যেক লাইন বাই লাইন আপনি কোড করতে হয়, কিন্তু আপনার সেক্ষেত্রে কিছু প্যারাও খেতে হয়, কিছু ঝামেলা খেতে হয়। তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য আসলে স্পাইডারটা অনেকে আলটিমেটলি শিফট করে, স্পাইডারে শিফট করে। আপনি পাইটর্চও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমার কাছে আর কি। স্যার আমাদের রানিং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আপনার সাজেশন কি স্যার? কিসের এফিসিয়েন্সি? এরকম হবে না। ও আচ্ছা আচ্ছা, হিন্টস দেটা, ওটা হিন্টস দেওয়াটা। হ্যাঁ অবশ্যই, মানে ওইটা তো আপনার স্পাইডারে থাকবে। স্পাইডারে আপনি, এটা হচ্ছে আপনার উপরে যে যে সকল ট্যাব থাকবে, ওই ট্যাবের মধ্যে একটা অপশনে থাকবে যে আপনি হিন্টস চান কিনা। এটা চাইলে আপনাকে স্পাইডার প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা একটা 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 লেটার দেওয়ার সাথে সাথে আপনাকে হিন্টস দেওয়া শুরু করবে। না না, উনি বলতে চাচ্ছিল যে স্যার যে যেমন কোডটা এইটাতে দিচ্ছে, এটা কস্টটা কি, যেমন আমরা অপশন ইম্পোর্ট করতেছি, মনে করেন নামপাই ইউজ করছি, নামপাইটা কি, তখন পাশে একটা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ডকুমেন্টেশন থাকবেই, ওটা থাকবে। জুপিটার নোটবুকে আপনাকে ডকুমেন্টেশন আলাদাভাবে মানে মানে টাইপ করে আপনাকে ডকুমেন্টেশন আনতে হবে, বাট স্পাইডারে অটোমেটিক্যালি আপনার মাউস পয়েন্টারের পাশে ডকুমেন্টেশন দিয়ে দিবে। যেহেতু এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সফটওয়্যার, সো আপনি যেটা ইনপুট দিবেন তার পসিবল আউটকামগুলা বা ওইটা রিলেটেড ইনফরমেশনগুলো আপনাকে পাশেই শো করবে। মানে এটা বিল্ডিং ভাবে আছে, এই তো? ইয়াপ, অবশ্যই যেটা বিল্ডিং ভাবে আছে। আচ্ছা আচ্ছা, মানে ভাইয়া ওইটাই বলতে চাচ্ছিল আপনাকে, মেবি আমি জানি না, শিওর না, জাস্ট আমার মনে হলো। আচ্ছা, আপনার যদি কোনো কোশ্চেন যদি বলতে প্রবলেম হয়, যদি আপনি মনে করেন যে বাইরে আসেন, কোনো বলতে প্রবলেম, আপনি তাহলে লিখতে পারেন, আর আমি দেখি আমি আনসারটা দিতে পারবো। তো ওই যে অ্যানাকন্ডা যেটা স্পাইডারটা ইনস্টল করতে গেলে ওই অ্যানাকন্ডার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে দেখতে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, যেখান থেকে প্রোডাক্টসের ভিতর গেলে কয়েকটা ড্রপ ডাউন মেনু পাবেন, এবং নিচে এখানে ইন্ডিভিজুয়াল নামে একটা ভার্সন আছে, ইন্ডিভিজুয়াল ভার্সন। সেই ইন্ডিভিজুয়াল ভার্সনটা আপনি ইন্ডিভিজুয়াল এডিশনটা আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল করলে আপনি যখন অ্যানাকন্ডা নেভিগেটরটা ওপেন করবেন তখন আসলে দেখতে এটা এরকম হবে। তখন আপনি এখান থেকে এই যে স্পাইডারটা আছে না, সেটা ইনস্টল করে নেবেন। এখানে আপনি দেখবেন যে জুপিটার আছে, জুপিটার ল্যাব আছে, অরেঞ্জ 3 আছে, ব্লুবিজ আছে, আর অনেকগুলো আছে। আপনি এখান থেকে স্পাইডারটাকে ইনস্টল করে নেবেন।
আপনি চাইলে পাইটর্চ ইনস্টল করতে পারেন। এটা হচ্ছে পাইটর্চের ওয়েবসাইট, এখান থেকে সরাসরি ফার্স্ট পেজের মধ্যে ইনস্টলের অপশনটা আছে, ওটা দিয়ে কাজ করতে পারেন। আমি পাইটর্চে প্রথম একটু কাজ করেছিলাম, কিন্তু আমার কাছে খুব একটা সত্যি কথা জুৎসই মনে হয় না, ওরকম ভালো লাগে নাই। আমি পরে স্পাইডারে ফেরত চলে গেছি। তা আমরা আমাদের এই লেভেল 1 এবং লেভেল 2-তে কি কি জিনিস আমরা দেখবো? আমরা নামপাই শিখবো, আমরা সাইকিট-লার্ন শিখবো, পান্ডাস শিখবো, আমরা ম্যাটপ্লটলিস্ট শিখবো, আমরা এখানে সাইপাই শিখবো, আর হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে এমএল মডেলের জন্য যে সকল মডিউলগুলো আছে বা ফাংশনগুলো, সেই ফাংশনগুলো আমরা শিখবো। যেমন হচ্ছে আপনার কাউন্ট ভেক্টরাইজার, তারপর মাল্টিনোমিয়াল এনবি, তারপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে যে ক্লাসিফিকেশনের জন্য যে ক্লাসিফায়ারগুলো আছে, হ্যাঁ, প্রেডিকশনের জন্য ফিট, তারপর হচ্ছে কি ফিট ট্রান্সফর্ম, আরো অনেক ধরনের কাজগুলো আছে, সেগুলো আমরা দেখব। তো আমি ওই যে যারা পরে জয়েন করছে তাদের জন্য আমি আবার একটু দেখাই দিচ্ছি যে আমার এখানে কোর্স মডিউলে কি কি থাকবে। আমি এখানে মডিউল 1-এ ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3টা ক্লাস আমি রাখবো। তারপর মডিউল 2-তে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স, এখানে 3টা ক্লাস থাকবে। এখানে স্ট্যাটিস্টিক্যাল মেথডস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন স্টাডিজ, স্যাম্পলিং, প্রবাবিলিটি, আর অনেক কিছু আমরা দেখাবো, অনেক কিছু আপনাদের শেখাবো। স্ট্যাটিস্টিক্সটা থাকাটা জরুরি। স্ট্যাটিস্টিক্সটা অনেক জায়গায় আপনি পাবেন না, ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের যে র্যান্ডম কোর্সগুলো আছে, বাট আমি এটাকে আলাদাভাবে সাজিয়েছি, কারণ আপনি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চাইলে বা আপনি মেশিন লার্নিং মডেল শিখতে চাইলে আপনাকে ডেটা নিয়ে কাজ করতে হবে। ডেটা নিয়ে কাজ করা মানে হচ্ছে ডেটার ক্যারেক্টারিস্টিক্স, ডেটার গতি, প্রকৃতি, জিনিসগুলোকে বোঝা। তো সেটার জন্য স্ট্যাটিস্টিক্স জানাটা খুবই জরুরি। তারপরে ডেটা ম্যানেজমেন্টের ক্লাস থাকবে 3টা ক্লাস, সেখানের মধ্যে নামপাই, পান্ডাস দিয়ে ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন, ডেটা ম্যানিপুলেশন, ক্লিনিং, ফিল্টারিং এ অনেকগুলো কাজ আমি দেখাবো। মডিউল 4-এ থাকবে ডেটা ভিজুয়ালাইজেশনের 3টা ক্লাস থাকবে, যেখানে ম্যাটপ্লটলিব, প্লটপাই, সিবোর্ন দিয়ে স্ক্যাটার প্লট, স্ট্যাক প্লট, বার প্লট, কাস্টমাইজিং করা, কালার, আরো অন্যান্য স্টাইল, সাবপ্লট সবই আমি এখানে মধ্যে দেখাবো। এই গেল হচ্ছে আমার লেভেল 1 ও লেভেল 1-এ মডিউল 5-এ কি ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিংটা দেখাবো। লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশনগুলো আমি দেখাবো আপনাদেরকে। এইগুলা শেষ হওয়ার পরে তারপর আমরা আসি হচ্ছে লেভেল 2। তো যারা লেভেল 2টা আছে এখানের মধ্যে, মানে বলতে গেলে যেটা বলছিলাম যে লেভেল 1 যারা কমপ্লিট করে ফেলছেন আমার এখানের মধ্যে, তারা চাইলে লেভেল 2-তে জয়েন করতে পারে আলাদাভাবে আর কি। আর চাইলে যদি আপনার মনে হয় যে লেভেল 1-এর এগুলো আপনার অলরেডি আগে থেকে জানা, আপনি নিজে পারেন, আপনার আলাদা করে শেখার দরকার নেই, তখন আপনি লেভেল 2-তে সরাসরি আমার এখানের মধ্যে এই কোর্সটা করতে পারেন, যেখানে মডিউল 6 থেকে শুরু হয়েছে। ওই লেভেল 1-এর মডিউল 5-এর পরে লেভেল 2টা মডিউল 6 থেকে আমি কাউন্ট করছি, যেখানে আছে সুপারভাইজ মেশিন লার্নিং। এখানে 6টা ক্লাস থাকবে, যেখানে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কেএনএন, র্যান্ডম ফরেস্ট ডিসিশন ট্রি প্রোগ্রাম আমি এখানে করাবো, বিভিন্ন মডেলগুলো করাবো, এন্ড অবভিয়াসলি রিয়েল ডেটাসেটগুলো করাবো। এখানে আমি প্রাইমারি ডেটাসেট রাখবো লাইভ ক্লাসের জন্য, আবার সেকেন্ডারি ডেটাসেট আপনাদেরকে আমি দিব বাসায় প্র্যাকটিস করার জন্য। সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে 4টা ক্লাস, যেখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এগুলো আমি আপনাদেরকে শেখাবো। সিমিলারলি এটার জন্য আপনাকে আমি লাইভ ক্লাসে প্রাইমারি ডেটাসেট নিয়ে কাজ করাবো, শেখাবো, সেকেন্ডারি ডেটাসেট দিব আপনাকে বাসায় প্র্যাকটিস করার জন্য। অ্যান্ড সাথে আমি ওয়েকা সফটওয়্যারটা শেখাবো, যেটা বাংলাদেশে আর কেউ শেখায় না, একমাত্র আমি শেখাই। এখানে এটা হচ্ছে মূলত মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যার, যেখানে কোডিং করা ছাড়াই আপনি জাস্ট সফটওয়্যার দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। তো এখানে মধ্যে মডেল ডেভেলপমেন্ট, ডেটা ডেভেলপমেন্ট, মডেল অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস কাজগুলো আমি শেখাই। যেমন আমি রিয়েল লাইফ ডেটা সেটগুলো আমি আপনাদেরকে যেগুলো শেখাবো, সেটার আমি কিছু আপনাদেরকে হিন্টস দিচ্ছি, কিছু আইডিয়া দিচ্ছি। প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং ডেটা, এনার্জি ডেটা, একাডেমিক ডেটা, এইচআর ডেটা, মুভি রিকমেন্ডেশন ডেটা, প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ডেটা, হ্যাঁ, এই সকল ডেটাগুলো আরো অনেক ধরনের ডেটা আপনাদেরকে আমি দিয়ে শেখাবো। সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে রিগ্রেশন, নাইভ বায়াস, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, এই অ্যালগরিদমগুলো আপনাদেরকে শেখাবো। আনসুপারভাইজডের মধ্যে কেমিন্স ক্লাস্টারিং, কেএনএন, র্যান্ডম ফরেস্ট, মডেল ভ্যালিডেশনের কাজগুলো শেখাবো। তো অনেক জিনিস আমি আপনাদেরকে শেখাবো বোথ লেভেল 1 এবং লেভেল 2-তে। কোর্সের ফিচার অলরেডি বলছি আমি, যে এখানে ব্যাচ সাইজ হচ্ছে খুবই লিমিটেড, মাত্র 10 থেকে 12 জন। আর যদি আপনি পরবর্তীতে ব্যাচের জন্য জয়েন করতে চান, এখন না হলে পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে আপনি 50% অ্যাডভান্স পেমেন্ট দিয়ে পরের ব্যাচের জন্য সিট বুক করে রাখতে পারেন। আপনি এখানের মধ্যে লাইফ টাইম স্টুডেন্টশিপ পাবেন। দ্যাট মিনস আপনি যদি একবার জয়েন করেন, তাহলে আপনি চাইলে কোর্সের মাঝখানে যদি কোনো কারণে পার্সোনাল রিজনের কারণে ছেড়ে দেন বা যদি করতে না পারেন, তাহলে আমাকে বললে আমি আপনাকে পরের ব্যাচে অ্যাড করে দিতে পারবো উইদাউট এনি কস্ট, কোনো এক্সট্রা কস্ট লাগবে না। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড, কলিগ, সিনিয়র বা জুনিয়রকে রেফার করেন, তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন।
তবে সেটা শুধুমাত্র ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। ক্লাস শুরু হয়ে গেলে আসলে পাবেন না। গার্ড বাংকার কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট অ্যালাউ করে না, অ্যাপ্রুভ করে না তাদের কোর্সের জন্য। কারণ আমাদের অলরেডি কোর্সগুলো প্রায় সবগুলো, যতগুলো কোর্স চলতেছে আমাদের সবগুলো হচ্ছে ডিসকাউন্টেড করা, সবগুলো হচ্ছে 30%, 40%, 50% ডিসকাউন্ট করা। তারপরে আবার এখানে ডিসকাউন্ট বা সেখান থেকে আবার কি বলে এটাকে যে পার্শিয়াল পেমেন্টে কোনো কিছু আসলে আমরা নেই না। তো কোর্সের বেনিফিট এবং ফিচার, কোর্সের প্রত্যেকটা মডিউলের পরে কুইজ এবং অ্যাসাইনমেন্ট থাকবে, রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট থাকবে, ফেসবুক গ্রুপ ডিসকাশন থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, এক্সট্রা ক্লাস যদি প্রয়োজন হয় আমি নিব। সিটসগুলো হচ্ছে সিটস খুবই লিমিটেড, আর্লি কাম আর্লি সিট। অলরেডি 2 জন পেমেন্ট করে ফেলছে, কালকে পরশুর মধ্যে আরও হয়তো 2-1 করবে। লেভেল 1-এর জন্য 2500 টাকা এখন বর্তমানে প্রাইস, এটার ফি। আর লেভেল 2-এর জন্য 3000 টাকা। সো আপনারা যারা করতে চান তারা যদি আমাকে জাস্ট আগামী 2-1 দিনের মধ্যে কনফার্ম করে ফেলেন তাহলে বেটার হয়। কারণ মোটামুটি 4-5 জন হয়ে গেলে আমি আলাদা ব্যাচ, মানে আলাদা একটা গ্রুপ তৈরি করবো আপনাদেরকে নিয়ে, পেইড স্টুডেন্টের একটা গ্রুপ। তারপর আগামী বুধবার থেকে আমরা ক্লাস নেওয়া শুরু করব। তো শিডিউলটা একটু দেখে নেই। আজকের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 2 অক্টোবর আজকের দিনে। আর আগামী লেভেল 2 এর জন্য কি আমরা অগ্রিমভাবে কনফার্ম করতে পারি? জি 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 পারবেন, জি পারবেন। আগামী পরশুদিন 4 তারিখে 9:30টায় আমি একটা ফ্রি ক্লাস নেব, যেটা আমি ওই গ্রুপের মধ্যে জানিয়ে দিব। আর যারা অলরেডি আছেন অলরেডি ফেসবুক টেম্পোরারি গ্রুপে, যে পেমেন্ট করার পর তাদেরকে আমি ট্রান্সফার করে একটা পেইড গ্রুপে নিয়ে যাব। সেই পেইড গ্রুপে শুধুমাত্র পেইড স্টুডেন্টরা থাকবে এবং আমার পরবর্তী ক্লাসের লেকচার শিট বা হচ্ছে পিডিএফ অন্যান্য ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো আপনি শুধুমাত্র পেইড গ্রুপে যারা থাকবে তারা এটা অ্যাভেল করতে পারবে, বাকিরা কেউ সেটা পাবে না। আর লাস্ট ডেট অফ কনফার্মেশন বা পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 5 অক্টোবর টিউসডে। তো চেষ্টা করবেন কালকে যেহেতু আপনার রবিবার সোমবারের মধ্যে এটা কনফার্ম করে ফেলতে, তাহলে বুধবার দিন আমার জন্য মানে আমি খুব ইজিলি ব্যাচটা শুরু করে ফেলতে পারবো। পেমেন্ট গেটওয়ে হচ্ছে এটা আমার নাম্বার, তাও আমাকে আবার একটু কল করে নেবেন এটা পেমেন্ট করার সময়। তো আমার এখানে বিকাশ, রকেট, নগদ 3টাই অ্যাভেলেবেল আছে। আপনি যেটাতে খুশি, আপনি আপনার যেটা সুবিধা হয় আপনি পেমেন্ট করতে পারবেন। তখন 4-5 জন হয়ে গেলে আমি মঙ্গলবার বা বুধবারের মধ্যেই একটা নতুন পেইড গ্রুপ তৈরি করব এবং আশা করা যায় ইনশাল্লাহ 6 তারিখ বুধবার সন্ধ্যা 7:30 থেকে আমি ফর্মালি ক্লাস নাম্বার 1 ব্যাচ, এই ব্যাচের ক্লাস নাম্বার 1 শুরু করব। তো এই হচ্ছে একটা পসিবল শিডিউল নেক্সট উইকের জন্য। রোড টু ডেটা সায়েন্টিস্ট যদি আপনি হতে চান তাহলে আপনাকে ইন এ জেনারেল কী কী জিনিস শিখতে হবে: ম্যাথ ফান্ডামেন্টালস, স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ভিজুয়ালাইজেশন, বিগ ডাটা, ডেটা ইনজেকশন, টুলস, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তো এখান থেকে আমরা ম্যাথ ফান্ডামেন্টালস গুলো, স্ট্যাটিস্টিক্সের পার্টটা আমি আপনাদেরকে অনেকগুলোই শেখাবো, প্রোগ্রামিং এর পার্টটা শেখাবো, মেশিন লার্নিং এর পার্ট শেখাবো, ভিজুয়ালাইজেশন পার্ট, মানে এখানের মধ্যে বেশিরভাগ পার্টগুলো আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো, টাচ দিতে পারবো, যাতে আপনারা মোটামুটি এখান থেকে শিখে প্র্যাকটিস করে পরবর্তীতে আপনার জব ফিল্ডে বা আপনার রিসার্চের ক্ষেত্রে বা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি ভালোভাবে আগাতে পারেন। তো এই হচ্ছে আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আই হোপ ইউ এনজয় দ্যাট। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, আমি আশা করবো সেটা আনসার দিব এখন, তারপর আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে? সাজ্জাদ, ইকরাম? ভাই সব কোশ্চেন অ্যানসার আপনি আগেই দিয়ে দিয়েছেন, আমি কোশ্চেন করবো কি সেটাই ভাবছি। আসলে দীর্ঘদিন ধরে আমি কোর্স নিচ্ছি, তো স্টুডেন্টরা কখন কি কোশ্চেন করে সেটা আমার আসলে মানে মুখস্থ, কখন কোন জায়গায় কোন কোশ্চেনটা করে। তো ওই জন্য আমার স্লাইডগুলো ওইভাবে তৈরি করা যে আমি একবার স্লাইড যখন মানে 1 ঘন্টা ধরে আমি বুঝাই দেবো, তারপর কোশ্চেন করা কিছু থাকে না আসলে। ভাই আমার একটু কিছু কোশ্চেন ছিল, যে যেহেতু আমরা মেশিন লার্নিং শিখতেছি, এখন মেশিন লার্নিং এর পরেও তো ডেটা সায়েন্স আরো অনেকগুলো পার্ট। হ্যাঁ হ্যাঁ আছে। এত দ্রুত আমরা কিভাবে মানে ডেটা সায়েন্সের মানে জবে যে শিডিউল করে দেখালেন, মানে কিভাবে সম্ভব? আর না আমি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি, সেই গাইডলাইনের মধ্যে ডেটা সায়েন্সে আপনার নলেজ গ্যাদার করার জন্য যে স্টেপগুলো আছে সেখান থেকে আমি প্রথম 2-3টা স্টেপ আপনাকে হাতে ধরে শিখাই দিব। পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনাকে ওই নিজে থেকে কিন্তু মানে শিখে সামনে আগাতে হবে। আমি আপনাকে গাইডলাইন দিব, আপনাকে আমি কিছু মানে লিঙ্ক দিব বা কিছু ওয়ে দেখাই দিব, বাট সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে আগাতে হবে। আমি আমার এই লেভেল 1 এবং লেভেল 2 3.5 মাসের কোর্সে আমি যতটুকু পারি সেটা আপনাকে
ফার্স্ট 2-3টা স্টেপ, ফার্স্ট ধাক্কাটা আমি আপনাকে দিতে পারবো, বা তারপরে রান করার দৌড়ানোর কাজটা কিন্তু আপনার। জি হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা এই ডেটা মানে জন্য মানে কোনটা ইউজ করব, মঙ্গোডিবি নাকি মাইসিকুয়েল নাকি পোস্টগ্রেল, কোনটা ইউজ করলে বেটার? আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, মাইস্কুল ইউজ করতে পারেন, তবে তবে ওই আমি কিন্তু এগুলো কোনো কিছু ইউজ করি না, আমার এগুলো প্রয়োজন পড়ে না। তাহলে আপনি ডেটাগুলোকে কিভাবে মানে আপনি কালেক্ট করে এটাকে মডিফাই করতেছেন? যেমন আমি যতটুকু জানি যে ডেটা সায়েন্সে বা যত এই জন্য অ্যামাজন মঙ্গোডিবি ইউজ করা তার খুব মানে করতেছে, ঠিক আছে, জিনিসটা আপনি বুঝাতে পারতেছি না আসলে, আমি ব্যাপারটা এখনো ক্লিয়ার না। মানে 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 ওই ডেট ওগুলোর জন্য আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক আছে, আলাদা জন্য ফ্রেমওয়ার্ক আছে, যেমন মঙ্গোডিবি হচ্ছে, মাইস্কুল, এগুলো হচ্ছে আলাদা ফ্রেমওয়ার্ক। তো নট নেসেসারি যে আমাকে ওগুলো ইউজ করতে হবে, ওগুলো হচ্ছে আর একটু অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তাদের জন্য, এই কোর্সের জন্য তো না। ও আচ্ছা আচ্ছা, সরি। এবং এখানে ওই ডেটার ম্যানেজমেন্টের যে কাজগুলো সেটা আমি পাইথনের মধ্যেই আপনাকে করাই দিব, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো এই হচ্ছে অবস্থা। সাজ্জাদ, আপনার কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা তাহলে এখন 9টা বাজে, আমরা তাহলে এখন একটা ক্লোজ করে দিতে পারি। এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, এই গ্রুপের মধ্যে দিয়ে দিব, তো আপনারা এটা দেখে নিতে পারেন, বাকিটাও দেখবে। ঠিক আছে, তাহলে দাদা যদি কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দিস ডেমো ক্লাস, দিস ওরিয়েন্টেশন ক্লাস। আগামী বুধবার দিন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নতুন ব্যাচ নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।